আপনার সমস্যাটা কি মিস্টার ফারদিন? এটা হসপিটাল, কোনো প্রকার মজা করার জায়গা নয়। আমি মজা করছি না মিস রাহা, আই এম সিরিয়াস। আপনি একটু চেক করে দেখুন ডক্টর, সত্যি আমার হৃৎপিণ্ড ভেঙে গেছে। আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি সিকিউরিটি ডেকে আপনাকে বের করব মিস্টার ফারদিন? কেমন ডক্টর হয়েছেন আপনি মিস? রোগীর সমস্যার কথাই শুনতে চাইছেন না? রাহার মাথায় যেন রক্ত উঠে গেল। রাগে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মাথা চেপে ধরল সে। তার দেখা দেখি ফারদিনও উঠে দাঁড়িয়ে এক কদম দু কদম করে এগিয়ে এলো রাহার দিকে। চোখে একরাশ চৈত্রের রোদের মতো তপ্ত আবেশ। রাহার উজ্জ্বল ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। ইহাই যেন ফারদিনকে আরও বেশি আবেশিত করে তুলছে। ফারদিনকে নিজের দিকে এমনভাবে এগিয়ে আসতে দেখে বুড়োজোড়া কুঁচকে নিল রাহা। শীতল এক ঢোক গিলে পিছিয়ে যেতে লাগলো ফারদিনের থেকে। মনে পড়ে গেল আরও কয়েকটা বছর আগের কথা। ঠিক এভাবেই ফারদিন একদিন এগিয়েছিল রাহার কাছে। ছোট্ট রাহা সেদিন লজ্জে মাথা নুয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠেছিল। ফারদিন ভাই কি করছেন? সেদিন রাহার ডাকে ফারদিনের হুঁশ আসতেই নিজেকে এমন উদ্ভ্রান্তে নাই আবিষ্কার করে ফারদিন। তাতেই চরম রাগে রাহার বাম গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিয়েছিল সে। সেই একখানা থাপ্পড়ের প্রতিরূপ হিসাবে ফারদিন সেদিন মাঝপথে ছেড়ে এসেছিল ছোট্ট রাহাকে। কিন্তু আজ আর ফারদিন তাকে থাপ্পড় দিল না, বরং নিজের হাতখানা উঠে আঙ্গুলের ডগায় আলতো ছুঁয়ে দিল রাহার গালে। অদ্ভুত শিহরণে কেঁপে চোখ খিচে বন্ধ করে নিল রাহা। লোকটির স্পর্শ আজও তাকে ভীষণভাবে সম্মোহন করে দেয় যে। সেই 5টি বছর আগের মতো করি এখনও রাহার হৃদয়ে সুপ্ত অনুভূতিরা তীব্র আন্দোলনে মুখরিত হচ্ছে যেন। চোখ বন্ধ অবস্থায় কম্পয়মান স্বরে আস্তে করে বলে উঠল, ফারদিন ভাই, দূরে সরুন। ফারদিন যেন শুনেও শুনল না রাহার করুণ কণ্ঠের কথাখানা। বরং আরও এক কদম কাছে এগিয়ে এলো রাহার। ঠিক যতটা কাছে থাকলে নিঃশ্বাসের শব্দগুলো কর্ণপাত হয় একে অপরের। ফারদিনের কণ্ঠ জমে এলো। শীতল চোখে রাহার দিকে তাকিয়ে বলে উঠল, এবার যে আর দূরে সরার জন্য আসিনি রে আমি। 5টা বছর দূরে দূরে থাকতে থাকতে আমার হৃদয়ের প্রত্যেকটা অলিন্দ নিলয় যেন সুই গেঁথে দেওয়ার মতো যন্ত্রণাটা আমি পেয়েছি, সেটা যে আর পেতে পারবো না আমি। এবার আমি তোর ভালোবাসাকে নিজের করে নেওয়ার জন্য এসেছি, আর সেটা করেই যাব। আমি আর আপনাকে ভালোবাসি না ফারদিন ভাই। আমি তো বাসি, আমার ভালোবাসা দিয়েই এবার তোকে জয় করে নেব আমি। তুই হবি আমার ডাক্তার বউ। আমি আপনাকে আর চাই না ফারদিন ভাই। আপনি প্লিজ দূরে সরুন, আমার অস্বস্তি হচ্ছে। তপ্ত এক নিঃশ্বাস ফেলে ফারদিন ছেড়ে দাঁড়ালো রাহাকে। সাথে সাথেই রাহা টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে পান করলো। পরক্ষণে ক্রুর দৃষ্টিতে ফারদিনের দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে বলল, আপনি আর আমার পিছু নেবেন না মিস্টার ফারদিন। আপনাকে আমি ঘৃণা করি। বলেই রাহা দ্রুত গতিতে নিজের চেম্বার থেকে বেরিয়ে গেল। যেতে যেতে হসপিটালের শিডিউল ম্যানেজমেন্টকে বলে গেল, আজকের মতো আমার বাকি সিরিয়ালগুলো কেটে দাও, ইম্পর্টেন্ট কাজ আছে। যাচ্ছি আমি। ম্যানেজমেন্টের লোকটিও ওকে ম্যাম বলে সম্মতি জানালো। হসপিটাল থেকে বেরিয়ে এলো রাহা। হাত ঘড়িতে সময় দেখে একবার রাস্তার এপাশ ওপাশ তাকালো। 14 গ্রাম থেকে আজই ঢাকায় শিফট হয়েছে রাহা। এখন থেকে এই হসপিটালে কাজ করতে হবে তার। বিষয়টা হুট করেই উপর মহল থেকে ধাতস্থ করা হয়েছে যে আগে থেকেই থাকার মতো রুমও দেখা হয়নি তার। এমন অবস্থায় এক টুকরো সহায় হিসেবে পাশে রয়েছেন রাহার বাবার খুবই ঘনিষ্ঠ বন্ধু শফিক আহমেদ। তিনি জানার পরই বলে দিয়েছেন রাহামা তার বাড়িতেই থাকবে যতদিন মন চায়। প্রথম দিকে রাহা রাজি না হলেও পরে ভেবেচিন্তে বলল থাকার মতো রুম পেলেই চলে যাবে শফিক সাহেবের বাড়ি থেকে। দাঁড়িয়ে থেকে ব্যাগ থেকে রাহা ফোনটা বের করে চেক করে নিল। মনে মনে ভাবল, আঙ্কেল তো বলেছিল গাড়ি থাকবে আশেপাশেই, নম্বর অনুযায়ী মিলিয়ে নিতে। একটু খোঁজাখুঁজি করতে নম্বর অনুযায়ী বাড়িটা পেয়ে গেল সে।
বাড়ির সামনে গিয়ে কাউকে পেল না সে। তপ্ত রোদের ঝলকানি থেকে বাঁচতে গাড়ির ভেতরে বসে ড্রাইভারের জন্য অপেক্ষা করতে লাগলো সে। এরই মধ্যে শফিক সাহেবের কল এলো রাহার ফোনে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম মামুনি। গাড়ি পাঠিয়েছি, খুঁজে পেয়েছো? জি আঙ্কেল, গাড়ি তো খুঁজে পেয়েছি, কিন্তু কেউ যে নেই গাড়িতে। ওটা আমার ছেলের গাড়ি মামুনি। ও এসে গেছে তোমাকে নিয়ে আসতে। তুমি চিন্তা করো না, হয়তো আশেপাশে আছে, চলে আসবে ও। আচ্ছা আঙ্কেল। হ্যাঁ, আর কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমার ছেলেকে জানিও, কেমন? ঠিক আছে আঙ্কেল। সাবধানে এসো, অপেক্ষা করছি তোমার জন্য। আল্লাহ হাফেজ মামুনি। আল্লাহ হাফেজ। কল কেটে রাহা কিছুক্ষণ উদাসীন মনে তাকিয়ে রইল বৃহৎ এই শহরের যানজটে পূর্ণ রাস্তার দিকে। মাথায় ঘুরছে শুধু একটু আগের ঘটনাটা। এই শহরের প্রথম দিনই যে অনাকাঙ্ক্ষিত একজনের সাথে দেখা হয়ে যাবে তার স্বপ্নও ভাবতে পারেনি রাহা। 5টা বছরের প্রতীক্ষাগুলো করতে করতে রাহা যে তার আর ফেরার আশাই করেনি কখনো। তাও সে আজ আবার ধরা দিয়েছে রাহার কাছে। কিন্তু কেন ফিরিয়ে দিয়েছিল সে তো সেই কবেই, এখন আবার কেন ফিরতে চাইছে সে? ড্রাইভিং সিটে কেউ একজন এসে বসতেই রাহা এক পলক সামনে তাকালো। লোকটার মুখ দেখা যাচ্ছে না খুব একটা পেছন থেকে। রাহার বিন্দু পরিমাণ আগ্রহ নেই তাতে। সপ্তপনে নিজের চোখ দুটি মুছে নিজেকে সামলানোর চেষ্টা চালালো, কিন্তু চোখে যে বাদ মানার নয়। সামনে থেকে মিরর গ্লাসে এক জোড়া চোখ আবদ্ধ হলো রাহার মুখে। মুহূর্তেই সামনে থেকে টিস্যুর প্যাকেট এগিয়ে দিল রাহার দিকে। সেদিকে এক পলক তাকিয়ে রাহা বাইরে মুখ নিয়ে আস্তে করে বলল, লাগবে না ধন্যবাদ। আর কোনো টু শব্দ শোনা গেল না গাড়ি থেকে। কিছু মুহূর্ত পর গাড়ি এসে থামলো একটি ডুপ্লেক্স বাড়ির সামনে। রাহা তাকিয়ে দেখতে লাগলো সেই বাড়িটি। দেখে এতটাই মগ্ন ছিল যে তার খেয়ালই নেই গাড়ি কখন থামলো। তখনই পাশ থেকে গাড়ির দরজা খুলে কেউ একজন বলে উঠল, নেমে আসুন মিস রাহা। কথার ঘোর কাটতেই রাহা তাকিয়ে দেখলো এতক্ষণ ড্রাইভ করা লোকটি আর কেউ নেই, বরং ফারদিন আহমেদ। তাকে দেখেই রাহার রাগ চরমে উঠে গেল। বুড়ো কুচকে রাগী স্বরে জিজ্ঞেস করে উঠল, আপনি আপনি এখান পর্যন্ত চলে এসেছেন আমার পিছু নিতে নিতে? জি না ম্যাম, আমি আপনার পিছু নেইনি। একদম বাজে কথা বলবেন না। আপনি এখানে কেন এসেছেন? কেন আপনি আমার পিছু ছাড়ছেন না? আগে গাড়ি থেকে নামুন। না, আমি নামবো না। আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? আপনার যেখানে আসার কথা ছিল সেখানেই নিয়ে এসেছি, আসুন। রাহা কিছুতেই নামতে রাজি হচ্ছে না। বেশ অনেকক্ষণ পর ফারদিন বিরক্ত হয়ে তার একটি কথাও না বলে সোজা রাহাকে পাজা করে তুলে নিল। ঘটনাটা অনুধাবন করতেই রাহা চেঁচাতে লাগলো, ফারদিন নাছোড়বান্দা। সে একটুও কথা না বলে সোজা রাহাকে নিয়ে হেঁটে যেতে লাগলো বাড়ির ভিতর। ড্রয়িং রুমে আসতেই শফিক সাহেব এমন কাণ্ড দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন সোফা ছেড়ে। গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ফারিদা? কি হয়েছে ফারদিন? রাহা মামুনিকে এভাবে কেন আনছিস? ফারদিন এবার রাহাকে কোল থেকে নামি দাঁড় করিয়ে বলল, তোমার রাহা মামুনি ভেতরে আসতেই চাইছিল না, তাই আমার আর কোনো উপায় ছিল না এটা ছাড়া। শফিক সাহেব এবার রাহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, রাহা মামুনি, কি হয়েছে তোমার? আমার ছেলে কি কোনো বাজে ব্যবহার করেছে? রাহা আস্তে ধীরে শফিক সাহেবের পা ছুঁয়ে সালাম করে অবাক নেত্রে জিজ্ঞেস করলেন, উনি আপনার ছেলে আঙ্কেল? হ্যাঁ, তোমাকে বলছিলাম না আমার ছেলে তোমাকে নিয়ে আসবে। ও, এ তো সেই ফারদিন। রাহা অবাক লোচনে তাকালো ফারদিনের দিকে, যে এতক্ষণে শিরবে উঠতে উঠতে শফিকের উদ্দেশ্যে বলছিল। ও আমাকে ভালো করেই চিনে আব্বু, তুমি আর নতুন করে চিনিয়ে দেওয়া লাগবে না। বলতে বলতে ফারদিন নিজের রুমে উদ্যত হলো। শফিক সাহেব রাহাকে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, ফারদিনকে তুমি আগে থেকে চিনো কিভাবে? 5 বছর আগে উনি আমায় টিউশন পড়িয়েছে কয়েক মাস, ওইভাবেই চিনি। ও আচ্ছা। ঈশা খানম আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এলেন রাহার কাছে। কেমন আছো মামুনি? কত বছর পর তোমাকে দেখছি। আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালো আছি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? বসো, একটু জিরিয়ে নাও, তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিও। রাহা হালকা হেসে সোফায় বসলো। শফিক সাহেব
তার সাথে টুকিটাকি কথা বলছেন। তবে রাহার মন মস্তিষ্ক জুড়ে এক অবাধ চিন্তা। না জেনে সে আবার নিজেকেই কি ফারদিন ভাইয়ের হাতে ধরা দিয়ে ফেল। কিন্তু রাহা যে তা চায়নি একদমই। ফারদিন ভাইকে সে ভুলতে চায়। কিশোর বয়সের আবেগকে সে পিছু ছাড়াতে চায়। কিন্তু কিভাবে? ভাবনার মাঝেই মেন গেট থেকে একটা পিচ্চি মেয়ে ছুটে এসে দাঁড়ালো রাহার সামনে। মুচকি হেসে বলল, হ্যালো আপু, আমি হিয়া। আর তুমি? রাহা মুচকি হেসে হিয়াকে নিজের কোলের উপর বসিয়ে বলল, আমি রাহা। তুমি আমায় চেনো? হ্যাঁ চিনি তো, তোমার ছবি দেখেছি আমি কতবার, তাই না বড় আব্বু? বলে শফিক সাহেবের দিকে তাকালো সে। শফিক সাহেবও হাসলো। হ্যাঁ হ্যাঁ, তো রাহা মামুনি, ও হলো আমার ছোট ভাই রায়হানের মেয়ে। তুমি নিশ্চয়ই শুনেছ ওর কথা। হ্যাঁ, শুনেছি তো। হিয়া তো খুব মিষ্টি মেয়ে। হিয়া উল্টো ফিরে রাহার দুকাল টেনে বলল, তুমিও খুব মিষ্টি দেখতে আপু। বলে আবার ছুটল নিজের ঘরের দিকে। হিয়ার মা সীমা বেগমও এসে রাহার সাথে টুকটাক কথা বলে নিল। তার বড় এক ছেলে আছে নাকি, নাম সিফাত। কিছুক্ষণ সবার সাথে গল্প করার পর রাহাকে তার নির্ধারিত রুম দেখিয়ে দিল। তারপর রাহা ফ্রেশ হয়ে নিজের মা বাবার সাথে কথা বলে নিল ফোনে। সব কিছু সেরে নিচে নেমে এলো। আবার তাকে দেখে দিশা খানম ডেকে বলেন, মামুনি, টেবিলে আসো, নাস্তা করে নাও। এসেছো ধরে কিছুই খাওনি। রাহার কথা বাড়ালো না। টেবিলে ইতিমধ্যেই হিয়ার বাবা রাহেন শফিক সাহেব উপস্থিত ছিলেন। নাস্তা করতে করতে রাহেন হেসে রাহাকে জিজ্ঞেস করলো, তো প্রথম দিন হসপিটাল কেমন কাটলো মামুনি? জি, মোটামুটি ভালো আঙ্কেল। দেখো মামুনি, যেহেতু তুমি একজন হার্ট সার্জন, তাই আশা করছি ইমার্জেন্সি ছাড়া তেমন সমস্যা হবে না তোমার। জি। তোমার বাবা বললো তুমি নাকি অন্য কোথাও থাকার জায়গা খুঁজছো। কথার মাঝেই উপর থেকে ফারদিন এসে একদম রাহার চেয়ার বরাবর টেনে বসলো। তাকে দেখে একটু নড়েচড়ে বসলো রাহা। এক নজর উঠে ফারদিনের মুখের দিকে তাকাতেই বুকের ভেতর দিম দিম আওয়াজের ঝড় উঠল যেন। এ কেমন অনুভূতি হচ্ছে রাহার? লোকটার এক নজর এত কেন তীর্যক? আমাদের বাড়িতে থাকতে কি তোমার অস্থির হচ্ছে মামুনি, নাকি তুমি আমাদের আপন ভাবো না? না না আঙ্কেল, এমন কিছুই নয়। আসলে হসপিটাল থেকে হুট করে এভাবে শিফট করে দিল যে আমি আগে থেকে বাসাও ঠিক করতে পারিনি। এই জন্য আপনাদেরও সমস্যায় ফেলতে হচ্ছে। তাই ভাবছিলাম। দেখো মামুনি, এটা ঢাকা শহর, এখানে বাসা তুমি খুঁজে পাইতেই পারো, কিন্তু নিরাপত্তা পাবে না তুমি ওইভাবে। কিন্তু নিরাপত্তা পাবে না তুমি ওইভাবে। আর আমাদেরকে তুমি নিজের লোভী ভাবতে পারো। যতদিন আছো একসাথেই থাকো না। তোমার হসপিটালও এখান থেকে একটু পথই। রাত বিরাতে ইমার্জেন্সি হলে যেতে অসুবিধা হবে না এখান থেকে। কি বলিস ফারদিন? বাবার প্রশ্নে ফারদিন শুধু হুম বলেই খাওয়াই মনোযোগ দিল। আবার শফিক সাহেব আবারও বলতে শুরু করলো, আর এখানে থাকলে ফারদিনও তোমার খুঁটিনাটি বিষয়ে হেল্প করতে পারবে, যেহেতু তোমরা আগে থেকেই পরিচিত। রাহ একবার মুখ তুলে ফারদিনের দিকে তাকাতেই চোকাচুকি হলো দুজনার মধ্যেই। রাহাত চোখ নামিয়ে নিল। নাস্তা শেষ করে ফারদিন দিশা খানমের দিকে এক পলক তাকিয়ে বলল, আমি বেরোচ্ছি আম্মু। তাড়াতাড়ি ফিরবি। দেখি। বলে আর দাঁড়ালো না সে, বেরিয়ে গেল বাড়ি থেকে। রাহাত তার যাওয়ার পানে তাকিয়ে আবার মনোযোগ দিল খাওয়ায়। একটু পরে রুমে গিয়ে মন টিকল না রাহাত। নিজের সহ নিজের পরিচিত রুমটা ছেড়ে হুট করে কি নতুন একটা ঘরকে আপন করে নেওয়া চাই। কিছুক্ষণ এদিক সেদিক করে আবারও বাধ্য হয়ে নিচে নেমে এলো সে। শীতে নামার সময় দেখলো দিশা খানম আর সীমা বেগম সোফায় বসে টিভি দেখছে। পাশেই হিয়া তার এক ঝুড়ি খেলনা নিয়ে খেলছে। রাহকে দেখি দিশা খানম ডেকে উঠলেন, এদিকে এসে বসো মামুনি। রাহা এগিয়ে গিয়ে দিশার পাশেই বসলো। রাহার চোখ দুটি লাল হয়েছে। তা দেখে দিশা আলতো হাতে রাহার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, শরীর খারাপ লাগছে মামুনি? তেমন কিছু না আন্টি, সারাদিনের জার্নির জন্য একটু ক্লান্ত। তো রুমে গিয়ে একটু ঘুমিয়ে নাওনি কেন? রুমে একা একা ভালো লাগছে না। দিশা হাসলো, নিজের কোলের দিকে ইঙ্গিত করে বলল, এখানে মাথা রেখে শৌত দেখি, আমি মাথায় বিলি কেটে দিচ্ছি।
দেখো ভালো লাগবে একটু। রাহা দ্বিমত করল না। হালকা হেসে আলতো করে দিশা খানমের কোলে শুয়ে পড়ল। দিশা খানমও আলতো হয়ে রাহার চুলে বিলি কেটে দিতে লাগলো। এভাবেই চলতে লাগলো। কখন যে রাহার চোখ লেগে এলো তা বুঝতে পারল না। একটু পরে বাড়ি ফিরল ফারদিন। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে থমকে গেল সোফার দিকে নজর পড়তে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি এগিয়ে এলো দিশার রাহার কাছে। ফারদিনের আগমন লক্ষ্য করে হিয়া রাহার দিকে তাকিয়েই দেখল রাহা ঘুমে বিভোর। বাচ্চা হাসতে হাসতে জোরে বলে উঠল, ওমা, রাহাপু ঘুমিয়ে পড়েছে। ভাইয়া দেখো দেখো, আপুও কুজু হয়ে ঘুমায়। ফারদিন লক্ষ্য করলো রাহা আসলেই বাচ্চাদের মতো দুহাঁটু ভাঁজ করে কুজো হয়ে ঘুমিয়ে আছে। তিনজন বসার জন্য সোফার একপাশে দিশা খানম আর কোলে মাথা রেখে রাহার, আর বাকি দুই সিটে রাহা। তাও পায়ের দিকে অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে। ফারদিন গিয়ে বসলো সোফার সামনের ফ্লোরে। পেছন থেকে হিয়া ছুটে এসে জোরে বলতে নিল, আমি জাগিয়ে দিচ্ছি আপুকে। আপু, এই যে আপু, উঠো, আমরা খেলবো। তার ডাক শুনে ঘুমের মধ্যে রাহা বুর্জরা কুচকে নিল। ফারদিন দ্রুত হিয়াকে আটকে সতর্কতার সহিত মুখ চেপে আটকালো হিয়াকে। নিজের ঠোঁটের উপর তর্জনী ঠেকে হিয়াকে বোঝালো চুপ থাকতে আর রাহাকে না জাগাতে। রাহা আড়মোড়া ভেঙে আবারও নড়ে ছেড়ে উঠল। একপাশে ফেরা থেকে এবার একটু সোজা হয়ে শুয়ে পড়ল। এদিক সেদিক করতে করতে নিজের ডান হাতখানা মেলে দিল সোফার বাইরের অংশে। ফারদিন দ্রুত সেই হাতখানা নিচে ঝুলে পড়া থেকে আটকিয়ে সপ্তপনে নিজের এক কাঁধে ঠেকিয়ে রাখল। রাহা আবার নীরবে ঘুমে তলিয়ে গেল। নীরবতা ভেঙে এবার ফারদিন দিশা খানমকে উদ্দেশ্য করে আস্তে করে জিজ্ঞেস করল, বৌমা পছন্দ হয়েছে আম্মু? দিশা খানম আলতো হেসে রাহার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, খুব লক্ষ্মী মেয়েটা, আমার খুব পছন্দ হয়েছে। ফারদিন আলতো করে নিজের কাঁধে রাখা রাহের হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিল। ঠোঁটের কাছে নিয়ে হাতের উল্টো পিঠে নীরব একটা চুমু খেয়ে বলল, আমার 5টা বছরের অপেক্ষার ফল আম্মু। কি যে কষ্ট হয়েছে তুমি বুঝতে পারছো তো? এত অপেক্ষা না করে 5 বছর আগেই তো বৌমাকে ঘরে তুলতে পারতি। আমরা কি বারণ করতাম তোকে? ফারদিন মায়ের দিকে তাকিয়ে নীরব হাসল। পরক্ষণে রাহার মুখের দিকে তাকিয়ে আস্তে করে বলতে লাগলো, তখন তো আমি ওর যোগ্য ছিলামই না আম্মু। এই যে ঘুমন্ত পরীরে যোগ্য সম্মাননায় নিজের করে নেওয়ার জন্যই আমার অদম্য জেদ আমাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। এখন আমি সফল আর আমার পরীটার যোগ্য। তা ওকে জানিয়ে দিলেই তো পারতি। শুধু শুধু মেয়েটাকে এতগুলো বছর কষ্ট দিলি। সেদিন যদি আমি ওকে আমার মনের অনুভূতি জানাতাম তাহলে আজও সফল হতে পারতো না। ওর এইচএসসি এক্সাম ছিল আম্মু, কিন্তু ওর চিন্তাভাবনা পুরোটা জুড়েই ছিলাম আমি। আমাকে নিয়ে ভাবতে ভাবতে ও এতটাই বিভোর থাকতো যে পড়ালেখায় তার মনই থাকতো না। তাই বাধ্য হয়ে ওর মন থেকে সরে আসতে হয়েছে আমার। আমি সরে এসেছি বলেই এই 5 বছরে ও নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। ততদিনে যদি অন্য কেউ ওকে নিয়ে যেত? এত সহজ? আমি ওকে ছাড় দিয়েছি আম্মু, কিন্তু ছেড়ে দেইনি। 5 বছর আগে থেকেই ওর সব কিছু আমার জানা। ও কখন কোথায় যায়, কার সাথে মিশে, কে ওর কাছে যাওয়ার চেষ্টা করেছে, সবটা আমার জানা। আমি আমার কলিজার দিকে কাউকেই হাত বাড়াতে দিব না আম্মু। যা হয়েছে হয়েছে, এবার নিজেদের মধ্যে সব মনোমালিন্য মিটিয়ে নিয়ে আমার বৌমাকে সসম্মানে নিজের করে নে। আর কষ্ট দিস না মেয়েটাকে। ধৈর্য তো আরেকটু ধরতে হবে আম্মু। সেই 14 গ্রাম থেকে ম্যাডামকে এখান পর্যন্ত আনার জন্য আমার 2 মাস সময় লেগেছে। কতটা দৌড়ঝাঁপ করতে হয়েছে তা আমি বুঝতে পারি। দিশা তপ্ত এক নিঃশ্বাস ফেল। এখন কি করবি? ও যদি এত কিছু বুঝতেই না পারে? ফারদিন উত্তর দিল না। নীরবে রাহার মুখের দিকে তাকিয়ে হাসলো একটুখানি। আমি ওকে জানিয়ে দেই বরং, ডিনার সেরেই ঘুমাক। না আম্মু, জাগিও না। হুট করে ডাকলে ওর মাথা ধরে যায়, নিজে থেকে উঠলে পরে খেয়ে নিবে। তুমি বরং ওর খাবারটা প্লেটে নিয়ে রুমে রেখে এসো। আমি ওকে রুমে শুইয়ে দিয়ে আসছি ঠিক মতো।
বলে ফারদিন আস্তে করে ঘুমন্ত রাহাকে পাজা কোলে তুলে নিল। তারপর ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে উঠে পৌঁছালো রাহার জন্য নির্ধারিত রুমটায়। পরের দিন সকালে রাহা যথারীতি রেডি হয়ে নিচে নেমে এলো। দিশা খানম আর সীমা বেগম তখন রান্নাঘরে খুনসুটি কাজে ব্যস্ত। হিয়া সোফায় বসে তার খেলনাপাতি নিয়ে খেলছে। সেদিকে একবার তাকিয়ে রাহা এগিয়ে গেল দিশা খানমের কাছে। ইস, আর একটু আগে উঠলে আপনাদের হেল্প করতে পারতাম। আচ্ছা, কাল থেকে আরো আগে উঠবো আমি। বলে কিছুতেই হাত লাগাতে গেলে দিশা খানম তার হাত চেপে ধরে নিল খপ করে। তোমার কোনো কাজ করতে হবে না মামনি, আর বেশি সকাল সকাল ওঠারও প্রয়োজন নেই, আমরা ঠিক সামলে নিতে পারবো। রেডি হয়ে নেমেছো, টেবিলে গিয়ে বসো, আমি ব্রেকফাস্ট দিচ্ছি তোমাকে। মাঝেই বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করলো একটি ছেলে। এ আর কেউ নয়, রাহেনের ছেলে শিপাত। আম্মু, আমার ব্রেকফাস্টটা ওপরে পাঠিয়ে দিও তো একটু। বলে শিপাত সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যেতে নিয়েও রান্নাঘরে অপরিচিত এক মেয়েকে দেখে থেমে দাঁড়ালো ভুরু কুঁচকে ওপর থেকে একদম নিচ পর্যন্ত পরখ করে রাহাকে। রাহা তার দিকে তাকিয়ে তা দেখে সীমা এগিয়ে এসে বলে, এটা আমার ছেলে সিফাত। আর সিফাত, এ হলো রাহা, তোর চাচুর বন্ধুর মেয়ে। এখন থেকে আমাদের সাথেই থাকবে। শিফাত এক ভুরু উঁচু করে আপন মনে বিড়বিড় করে বলল, আমাদের সাথেই থাকবে? ভেরি গুড। আমাদের সাথে থাকবে মানে আমার সাথে থাকবে তুমি, সুইটি। শিফাত নজর সরালো না রাহার দিক থেকে। তার দৃষ্টিভঙ্গি দেখে রাহার কেমন অস্বস্তি লেগে উঠল। সাথে সাথে চোখ নামিয়ে ফেল সে। শিফাত রাহার দিকে দৃষ্টি রেখেই উপরে চলে গেল। মুখে ফুটে উঠল তার শয়তানি হাসি। শফিক সাহেব রাহাকে ডেকে বলল নাস্তা করে নিতে। রাহাও হাসি মুখে গিয়ে টেবিলে বসলো। একটু পরেই ফারদিন একেবারে ফর্মাল গেট আপ নিয়ে এসে বসলো রাহার বরাবর চেয়ারে। রাহা তাকালো তার দিকে। বলতে গেলে এই প্রথমবার ফারদিনকে সে ফর্মাল এই গেট আপে দেখছে। 5 বছর আগে যে কয়েক মাস রাহাকে পুড়িয়েছে সেও কোনোদিন এত সুন্দর করে জানি। সবই এই নর্মালের মধ্যে শার্ট না হয় টি শার্ট পরতো সে, কিন্তু আজ একেবারে ইন করে ব্লেজার সহ। রাহা কি একটু হলেও চোখের তৃষ্ণা মিটাচ্ছে? হ্যাঁ, হয়তো হ্যাঁ, যতই মুখে বলুক সে ফারদিনকে ঘৃণা করে, কিন্তু আসলে যে রাহার মনের মধ্যে সমস্তটা জুড়ে আজও ফারদিন ভাই এর বসবাস। সে 5টা বছর আগের মতোই আজও তো রাহা ফারদিনকে দেখলে তার চোখ ফেরাতে পারে না। গুড মর্নিং এভরিবডি। ফারদিনের হাসকি কণ্ঠের আভাস পেয়ে ঘোর কাটল রাহার। দ্রুত চোখ সরিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগ দিল সে। গুড মর্নিং। গুড মর্নিং বেটা। গুড মর্নিং ভাইয়া। রাহা কোনো প্রকার জবাব দিল না। তা দেখে ফারদিন ইচ্ছে করে রাহার দিকে তাকিয়ে সরাসরি বলল, গুড মর্নিং রাহা। রাহা অপ্রস্তুত হলো। ফারদিন যে ইচ্ছে করে সবার সামনে এভাবে কথা বলছে তা ঠিকই বুঝতে পারছে সে। সবার দিকে একবার তাকিয়ে আস্তে করে উত্তর দিল, গুড মর্নিং। তো ফারদিন, অফিসে যাচ্ছিস? হ্যাঁ আব্বু, গতকাল মিস দিয়েছি। কোম্পানির কিছু প্রজেক্টের কাজ বাকি রয়ে গেছে, সেগুলো আজকেই সাবমিট করে দেব। তুই বেশি চাপ নিস না ফারদিন, নিজেদের কোম্পানি ছোটোখাটো প্রফিট এগুলো 2-1 দিন লেট হলেও সমস্যা নেই। না চাচ্ছু, নিজেদের কোম্পানি বলে হেলামি করব এমনটা নয়। সময়ের কাজগুলো সময়ে করে নেওয়া ভালো, যদি না কোনো অন্য সমস্যা থাকে। কাজের প্রতি কত সিনিয়র তুই বেটা। আর আমার টাকে দেখ, সারাটা দিন কি করে বেড়ায়। কতবার বলেছি কোম্পানিতে জয়েন করতে, তা তো করছেই না, উল্টো বিপথে যাচ্ছে। প্রায় সময়ে এই ছেলের জন্য রাস্তায় আমার মাথা হেড হয়ে যায়। থাক, এভাবে বলে তো আর কোনো লাভ হবে না। সিফাতের সাথে আমি কথা বলবো এবার। ফারদিন, তুই একটু বুঝাস ছেলেটাকে। ঠিক আছে আব্বু। রাহা মামুনি, তুমি বরং ফারদিনের সাথে হসপিটালে চলে যাও। আর ওর অফিস ওই দিকে, তাই ফারদিনেরও খুব একটা অসুবিধা হবে না। শুনে ফারদিন এক পলক তাকালো রাহার দিকে, কিন্তু রাহার সাথে সাথেই বলল,
না আঙ্কেল, আমি একাই যেতে পারবো। আর নতুন জয়েন হয়েছে বলে একটু লেট হচ্ছে। হসপিটাল থেকে কাল পরশুর মধ্যে গাড়ির ব্যবস্থা করে দিবে নিশ্চয়ই। সে যেদিকে করবে সেদিকেই দেখা যাবে। এই কয়েকদিন ফারদিনের সাথেই চলে যাও। তুমি এই শহরে নতুন, এখনও শহরের ধাঁচ বুঝো না, তাই আপাতত একা চলাচল করো না মামুনি। রাহা চুপ রইল। বড় কারোর মুখের ওপর কথা বলার মতো শিক্ষা সে পায়নি। শফিক সাহেব আবার বলে উঠল, আর ফারদিন রাহা মামুনির কথা শুনবে না আমি জানি। আর ফারদিন রাহা মামুনির কথা শুনবে না আমি জানি, কিন্তু ওকে ঠিক মতন হসপিটালে পৌঁছে দেওয়া আর বাড়িতে নিয়ে আসার দায়িত্ব তোর। আমার মামুনির কিছু হলে আমি কিন্তু প্রথমেই তোর দিকে আঙুল তুলব। ফারদিন তাকালো রাহার দিকে, আর রাহাও ঠিক ফারদিনের দিকেই নিরেট দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে ফারদিন চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে বলল, মাইন্ড ইট। নাস্তা শেষ করেই ফারদিন আগে আগে বেরিয়ে গেল। এরপরে বাধ্য হয়ে বের হই রাহা। বাইরে ফারদিন গাড়ির ড্রাইভিং সিটে বসে অপেক্ষা করছে রাহার, কিন্তু রাহা ঢোক গিলে এগিয়ে গেল গাড়ির কাছে। পেছন দিকে দরজা খুলতে যাবে, তখনই ফারদিন বলে উঠল, আমি কারো পার্সোনাল ড্রাইভার নই। কাল তো পেছনেই বসে এসেছি। একদিন বসেছিস বলে যে প্রতিদিন পেছনে বসবি তা তো নয়। আমি পেছনেই বসবো। এতে হলে হবে, না হলে আমি একাই চলে যেতে পারবো। তুই ভুলে যাস না, সময় এগিয়ে গেলেও ফারদিন বদলে যায়নি। হ্যাঁ, আপনি আপনার স্ট্রিক্ট নিয়ম অ্যাটিটিউড নিয়ে থাকুন। আপনি পরিবর্তন না হলেও রাহা ঠিক পরিবর্তন হয়ে গেছে। এখন আর কারোর জন্য উদ্গ্রীব নয় সে। ফারদিন বাঁকা হাসল। হতে কতক্ষণ? রাহা নিজের জেদ বজায় রেখেই পেছনের সিটে বসলো। তা দেখে ফারদিন গাড়ি থেকে নেমে গিয়ে রাহার পাশে দরজাটা খুলে শক্ত কণ্ঠে বলল, সামনে যা রাহা। যাব না। ঠিক আছে। বলে ফারদিন আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। দ্রুত নিজের শক্তি দিয়ে রাহাকে পাজা কোলে তুলে নিল। তা দেখেই রাহা ভয়ে চিৎকার করে উঠল, ফারদিন ভাই ছাড়ুন, কি করছেন? কি করছেনটা কি আপনি? নিচে নামান আমাকে। ফারদিন রাহাকে কোলে নিয়ে সামনের দিকে আসতে আসতে বলল, আগে থেকে একটু ওজন বাড়িনি তোর? এখনো 45 কেজিতেই আটকে আছিস শিওর? রাহা থমকালো। ছটপটানি বন্ধ হয়ে গেল তার। নীরব দৃষ্টিতে ফারদিনের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, ফারদিন ভাই এখনো আমার কথা মনে রেখেছে? 5 বছর আগে যে আমার সবটুকু মনে আছে তার। কিন্তু কেন? আমায় তো উনি ভালোবাসেন না। রাহার ভাবনার মাঝে ফারদিন তাকে ফ্রন্ট সিটে বসিয়ে দিল। সযত্নে সিট বেল্টটাও লাগিয়ে দিল রাহার। রাহা শুধু নীরব দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো ফারদিনের কাজগুলো। ফারদিন ফের আবার এসে নিজের সিটে বসে গাড়ি স্টার্ট দিল। বিকেলের দিকে আর্জেন্ট একটা অপারেশনের কারণে রাহাকে হসপিটালে গাড়ি করে কাছের আরেকটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে তার ইয়াক টাইম শেষ। ফারদিন রাহার হসপিটালের সামনে অনেকক্ষণ গাড়িতে ওয়েট করার পরও রাহা বের হচ্ছিল না বলে তাই বেশ কিছুক্ষণ পর এক প্রকার বাধ্য হয়েই হসপিটালের ভেতর ঢুকলো সে। রাহার চেম্বার চেক করে দেখল রাহা নেই। ভুরজোড়া কুচকে রিসেপশনিস্টের কাছে জিজ্ঞেস করলে তিনি বলেন, সরি স্যার, ডক্টর রাহা অলরেডি চলে গেছেন। ওনার অ্যাক্সেস টাইম আরও 1.5 ঘন্টা আগে। ফারদিন ভাবল, রাহা কি ইচ্ছে করে আগে আগে চলে গেছে আমার সাথে ফিরবে না বলে? ভেবেই ফারদিন দ্রুত তার মায়ের নম্বরে কল দিল। হ্যালো আম্মু। হ্যাঁ বাবা বল, হঠাৎ এই সময় কল দিলি যে? রাহা কি বাড়িতে? কই না তো, মামনি তো ফিরেনি এখনো। কোনো সমস্যা বাবা? না না, আজ আমি হসপিটালে দেখছি ওকে। বলে কল কেটে দিল। মুহূর্তেই খানিক চিন্তায় পড়ে গেল সে। কোথায় যেতে পারি রাহা? শহরটা যে তার কাছে একদমই নতুন। ফারদিন এবার কল দিল রাহার নাম্বারে। 1 বার 2 বার 3 বার এমন করে বেশ কয়েকবার রিং হয়ে কেটে গেল ফোন। কেউ রিসিভ করলো না। ফারদিনের শরীর হুট করে ঘামতে শুরু করলো। তার 5 বছরের অমিলান ভালোবাসার একটা হিরে এই রাহা। এতগুলো বছর দূর থেকে দেখে শুনে রেখেছে ফারদিন রাহাকে, আর এই এখন শেষ মুহূর্তে এসে বুঝি কাছ থেকেও রাহাকে সে সামলে নিতে পারছে না। রাহা কি কোনো বিপদে পড়ল? ভাবনার মাঝে এই কল রিসিভ হলো।
সাথে ভেসে এলো অপর পাশ থেকে এক পুরুষ কণ্ঠ। ফারদিন থমকালো। রাহার ফোনে এলো কে? আমার রাহা কোথায়? ওর ফোন কার কাছে? আপনি কে? স্যার, আমি একজন হসপিটাল ম্যানেজমেন্টের লোক। ডক্টর রাহা ইমার্জেন্সি ওটিতে আছে, তাই ওনার প্রয়োজনীয় জিনিস বাইরে। ফোনটাও। ওটিতে মানে? ও তো অনেক আগে হসপিটাল থেকে বের হয়ে গেছে। জি স্যার, ওনার হসপিটাল থেকে জেডএস হসপিটালে ইমার্জেন্সি নিয়ে আসা হয়েছে ওনাকে। রোগীর অবস্থা জটিল ছিল, ইমিডিয়েট অপারেশন করাটা প্রয়োজন। আর আমাদের হসপিটালের হার্ট সার্জেন্ট আজ একটু ছুটিতে আছে, তাই ডক্টর রাহাকে এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ফারদিনের মন কিছুটা শান্ত হলো। রাহা ঠিক আছে। তবু সে আর 1 মিনিটও ওয়েট করলো না। গাড়ি নিয়ে ছুটল জেড হসপিটালের দিকে। রাকে নিজ চোখের সামনে দেখার আগে মন ভরছে না তার। হসপিটালে পৌঁছেই রিসেপশনিস্ট থেকে খবর নিয়ে ফারদিন পৌঁছে গেল দোতলায়। সেখানে পেয়ে গেল রাহাত দেখা। ক্লান্ত পরিশ্রান্ত মুখমণ্ডল নিয়ে মাত্র এসে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে রোগীর লোকজনের সাথে কথা বলছিল। কথা শেষ করে সামনে এগোতে নিলেই চোখাচোখি হলো তার ফারদিনের সাথে। সামনে এগিয়ে বলল, আপনি এখানে? এখানে তো আসার কথা ছিল না আপনার। আপনাকে নিতে এসেছি ডক্টর ম্যাম। কাজ কি শেষ? হ্যাঁ, আপাতত শেষ। আপনি কষ্ট করে আসার প্রয়োজন ছিল না। আমার নতুন কলিগ তার গাড়ি করে এমনিই পৌঁছে দিত বাড়িতে। যাকে তাকে বিশ্বাস করা উচিত না ডক্টর ম্যাম। আমি যাকে তাকে বিশ্বাস করছিও না। কথার সাথে সাথেই রাহা বেসিনের সামনে গিয়ে নিজের হাত মুখে পানি ছিটিয়ে নিল। বেঁধে রাখা চুলগুলো খুলে হালকা গুছিয়ে নিয়ে কাঁকড়া ব্যান্ড দিয়ে বাঁধার চেষ্টা করলো। আমাকে করেন বিশ্বাস? রাহা তপ্ত নিঃশ্বাস ফেলল। ফারদিন ভাইকে সে ঘৃণা করে, কারণ রাহার ভালোবাসাকে মেনে নেয়নি। উল্টো সেদিন রাহার গালে ভীষণ জোরে এক থাপ্পড় দিয়ে সেই যে উধাও হলো, আর ফেরেনি কখনোই। দিনে দিনে রাহা তার ফারদিন ভাইকে এক ফালি দেখার অভাবে কতটা পড়েছে তা কি জানে ফারদিন ভাই? জানে না। আর জানে না বলেই রাহা তাকে ঘৃণা করে। মূলত ঘৃণা করে না, বরং বলা যায় আর ভালোবাসতে চায় না। কিন্তু ফারদিন ভাইয়ের প্রতি এখনও তার অগাধ বিশ্বাস। এখানেই ওয়েট করুন, চেঞ্জ করে আসছি। বলেই রাহা হসপিটালের চেঞ্জিং রুমে ঢুকতে নিলে ফারদিন তার বাহু টেনে আটকে ধরল। রাহার দিকে একটু এগিয়ে গিয়ে লক্ষ্য করল রাহার পরনে স্যুটের দিকে আকাশি রঙের কুর্তি। পায়জামা সেট দেখেই বোঝা যায় এটি অপারেশনের সময় পরিধান করা স্যুট। চেঞ্জ করার আগে রুম চেক করে নিয়েছিলি? চেক বলতে? রুমে তো কেউ ছিল না। পাগল তুই? রুমটায় কোনো হিডেন ক্যামেরা আছে কিনা দেখিসনি? না। উফ রাহা, এটা ঢাকা শহর, এখানে এরকম অনেক কিছুই খেয়াল রাখতে হয় বোকা। আয় তুই। বলে ফারদিন রাহাকে নিয়ে রুমটায় ঢুকে আস্তে করে দরজা লক করে দিল। তারপর হাত বাড়ি রুমের লাইট অফ করে দিতেই রাহা ভয়ে চেঁচিয়ে উঠল। লাইট কেন অফ করেছেন? আলো থাকলে বোঝা যায় না। বলে ফারদিন ফোনের একটি অ্যাপ অন করে সেটি দিয়ে পুরো রুমটার এদিক ওদিক স্ক্যান করতে লাগলো। একটু পরে ফোনের অন্ধকারের মাঝেই ছোট্ট একটা লাল বিন্দু দেখা গেল। তা দেখে ফারদিন আস্তে করে বলল, ওই দেখ ক্যামেরা এইখানে। কথাটা শোনা মাত্রই রাহার বুক কেঁপে উঠল। পেছন থেকে দু হাতে ভয়ে ফারদিনের বাহু চেপে ধরল। তটস্থ কণ্ঠে বলল, ফারদিন ভাই। রাহার এমন ভীত ভাব দেখে ফারদিন দ্রুত হাত বাড়িয়ে লাইট জ্বালালো। রাহার দিকে ফিরে চোখ ছোট ছোট করে তাকাতেই রাহা মুখ নামিয়ে ফেলল। মিনমিন করে বলল, আমি যে এখানে একটু আগে চেঞ্জ করেছি। রাহা ভয় পাচ্ছে, তার কারণ রাহা এখনো ফারদিনের বাহু চেপে ধরে রেখেছে। ফারদিন নিজের হাত আস্তে করে রাখলো রাহার হাতের উপর। এটা হয়তো কিছুটা আশ্বস্ত করার আভাস। রাহা এখনো গোল গোল চোখে ফারদিনের মুখের দিকে তাকিয়ে আছে। এবার ফারদিন এক হাতে টিস্যুর প্যাকেট থেকে টেনে টেনে একসাথে 4-5টা টিস্যু নিয়ে ভিজিয়ে দলা করে মারল ওই যে ক্যামেরাওয়ালা জায়গাটায়। না, চেঞ্জ করে নে, এখন সমস্যা নেই। বলে ফারদিন বেরিয়ে যেতে নিলেই রাহা আবার পিছু ডাকলো তাকে। ফারদিন ভাই, হুম, আগে যে চেঞ্জ করলাম সেটা। দেখছি।
ফারদিনের কথা শুনে রাহা চোখ বড় বড় করে বলল, দেখছেন মানে? ফুটেজ ডিলিট করাচ্ছি, বুদ্ধু একটা। বলে ফারদিন চলে গেল। রাহাও সেদিকে তাকিয়ে দরজা আটকালো। চেঞ্জ করে রাহা দেখলো না ফারদিনকে। এদিক ওদিক তাকিয়ে একটু খুঁজে দেখলো, কিন্তু নেই সে। রাহা এবার নিচতলায় নেমে ম্যানেজমেন্টের দিকে রওনা হলো, কারণ অপারেশন থিয়েটারে ঢোকার আগে নিজের সাথে আনা জিনিসপত্র সেখানেই জমা রাখা হয়। ম্যানেজমেন্টের কাছে পৌঁছাতেই দেখলো ফারদিন সেখানেই আছে, খুব মনোযোগ দিয়ে দুজনের সাথে কথা বলছে। রাহাকে চোখে পড়তে চোখ নামিয়ে জিজ্ঞেস করলো, হয়ে গেছে? তাহলে যাই এখন। ফুটেজটা? অল ওকে, চল। বলেই ম্যানেজমেন্ট থেকে রাহার জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলো ফারদিন। আর রাহা গাড়িতে সামনে বসতে এবার আর রাহাকে জোর করতে হয়নি, নিজে নিজেই এসে বসেছে সে। ফারদিনও ড্রাইভিং সিটে বসে এক পলক তাকালো রাহার দিকে। মেয়েটাকে ক্লান্ত লাগছে, এই যে সিটে কেমন হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। ফারদিন একটা ঘন নিঃশ্বাস ফেলে একটু ঝুঁকে গিয়ে রাহার সিট বেল্টটা লাগিয়ে দিল। নিজের খুব কাছাকাছি ফারদিনের উপস্থিতি অনুভব করতে চোখ মেলে তাকালো রাহা। সাথে সাথে দুজনের চোখাচোখি হলো। ফারদিন ঠিক হয়ে বসে গাড়ি স্টার্ট দিল। ওনারা যে এইভাবে রুমগুলোয় ক্যামেরা দিয়ে রাখে, এটা তো অবৈধ। তাহলে আপনি জানার পরেও কমপ্লেন করেননি কেন? এটা সব ক্ষেত্রে অবৈধ নয়, উপর মহল থেকে অনুমতি নিয়েই এমন ব্যবস্থা করা হয়েছে সেফটির জন্য। অনেক কিছুই হতে পারে সেখানে, তাই। তার মানে সবাই সবকিছু দেখে? ফারদিন তাকালো রাহার দিকে। রাহার কৌতূহলী দৃষ্টি দেখে নীরবে হাসলো সে। সামনে তাকিয়ে আবার বলল, মহিলাদের চেঞ্জিং রুমের কন্ট্রোল মহিলা কর্মচারীকে দিয়েই করা হয়, আর যারা আগে থেকেই জানে তারা গিয়ে ক্যামেরাটা ঢেকে দেয়, আর না হলে পরে ওইটুকু রেকর্ড ডিলিট করে দেয়। আমারটা ডিলিট করেছি, চিন্তা নেই। আপনি করেছেন? ফারদিন তাকালো না রাহার দিকে। গাড়ি চালাতে চালাতেই সামনে তাকিয়ে হাসলো, কিছু বলল না। রাহাও কিছু মুহূর্ত ফারদিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থেকে দৃষ্টি নামিয়ে নিল। আর যাই হোক, ফারদিন ভাই যে এতটা খারাপ না সেই বিশ্বাসটুকু আছে রাহার। ফারদিন বাড়ির রাস্তা পেরিয়ে আরও সামনে এগোতে লাগলো। তা দেখে রাহা বলে উঠল, বাড়ি তো এদিকে, কোথায় যাচ্ছেন? পালাচ্ছি তোকে নিয়ে। মানে? আমার প্রতি এতটুকু বিশ্বাসও যদি থাকে তাহলে প্রশ্ন করিস না। রাহা চুপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর ফারদিন গাড়ি থামালো একটা নদীর উপর ব্রিজে। দরজা খুলে নেমে রাহার দিকে দরজাটাও খুলে দিল। আয়। রাহা নেমে এলো। চারদিকে ঝাঁঝালো বাতাস বইছে, আকাশ হালকা পরিষ্কার, তবে রোদ নেই বললেই চলে। চারদিকের মনোমুগ্ধকর পরিবেশ দেখে রাহা আনমনেই হালকা হাসলো। ধীর কদমে এগিয়ে গিয়ে ব্রিজের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে নিচে তাকালো। নদী দিয়ে বয়ে যাচ্ছে মোটর চালিত নৌকা, দু একটা পালতোলা নৌকাও রয়েছে। রাহার এতক্ষণে ক্লান্তিরা যেন হুট করেই উধাও হয়ে গেল। কখন যে ফারদিন তার পাশে এসে দাঁড়ালো বুঝতেই পারল না রাহা। মন কি একটু ভালো হয়েছে? রাহা ফিরে তাকালো ফারদিনের দিকে। উত্তর হিসাবে হালকা হাসি উপহার দিল ফারদিনকে। বেশ অনেকক্ষণ কাটলো নীরবতায়। কেউ রাহা বলেই হঠাৎ রাহা বলে উঠল, আপনাকে তো আমি সহ্য করতে পারি না, ঘৃণা করি। তাও আপনি কেন আমার সম্মান রক্ষার্থে এত কিছু করেন? কি করলাম? এই যে তখন চেঞ্জিং রুমের ঘটনা, আর এখন আমার মন ভালো করতে এখানে নিয়ে এলেন। এতে তো আপনারই সময় নষ্ট, তাই না ফারদিন ভাই? ফারদিন মুগ্ধ চোখে চেয়ে রইল রাহার দিকে। কি জানি কেন করছি, হয়তো এটা গত 5 বছরে তোকে দেওয়া সকল কষ্টের প্রতিদান। আমি তো প্রতিদান চাই না। আর তাহলে কি এখনো আমাকেই চাস? রাহা পারল না উত্তর দিতে। আপন মনে তাকিয়ে রইল নদীর টলমলে পানির দিকে। ফারদিন রাহার এক হাত নিজের হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, চল। মাত্র তো এলাম, এক্ষুনি চলে যাব? ফারদিন উত্তর দিল না। রাহাও দেখতে লাগলো ফারদিনের কাহিনী। ফারদিন রাহাকে নিয়ে ব্রিজের পাশ দিয়ে মাটির এবড়ো থেবড়ো সিঁড়ি বেয়ে খুব সাবধানে রাহাকে নিয়ে নামলো নিচে। তারপর রাহাকে দাঁড় করিয়ে এগিয়ে গিয়ে একটা ছোট্ট মোটর চালিত নৌকার কাছে গিয়ে একজন লোকের সাথে
কথা বলো। কথা শেষ করে হাতের ইশারায় রাহাকে কাছে ডাকলো। রাহাও এগিয়ে গেল। ততক্ষণে ফারদিন কাঠের তক্তা বেয়ে উপরে উঠে গেল নৌকায়, কিন্তু রাহা পাড়ে গিয়েই আটকে গেল। জলের স্রোতে নৌকা সহ তক্তাটাও কেমন দুলছে। এটা দেখে রাহা কি উঠবে যদি পড়ে যায়? করুণ চোখে ফারদিনের দিকে তাকাতে দেখলো ফারদিন অপর দিকে ঘুরে ফোনে কিছু একটা করছে। কোনটায় সে ফারদিনের কাছে সাহায্য চাইতে পারছে না। রাহার পরিস্থিতি বুঝতে পেরে নৌকায় থাকা আগে থেকেই একটা ছেলে হাত বাড়িয়ে দিল রাহার দিকে। আমি হেল্প করছি, আসুন ম্যাম। ছেলেটির কথা কানে যেতেই তাকালো ফারদিন। সে রাহার দিকে হাত বাড়িয়ে আছে দেখতেই কপাল কুচকে ফেল ফারদিন। দ্রুত বলে উঠল, ওয়েট, থ্যাঙ্কস ব্রো। আপনি আসতে পারেন এখন, আমি হেল্প করছি ওকে। বলে আর অপেক্ষা করলো না ছেলেটি যাওয়ার। নিজের কাঠের তক্তা বেয়ে নিচে নেমে সে হুট করে পাজা কোলে তুলে নিল রাহাকে। তারপর তক্তা বেয়ে রাহা সই উঠতে উঠতে বলল, আমায় ডাকতে কি তোর গলা ব্যথা করে? রাহা চুপ করে শুধু তাকিয়ে রইল ফারদিনের দিকে। লোকটার প্রতি যে আবারও রাহা মায়ায় পড়ে যাচ্ছে তার টের পাচ্ছে রাহা। নৌকায় উঠেই রাহাকে নামিয়ে দিল ফারদিন। গলা উঁচু করে বোটম্যানকে বলল, নৌকা ছাড়েন ভাই সাহেব। একটু পরে বিকট শব্দে ইঞ্জিন চলে উঠল। নৌকাটাও পার থেকে নদীর মাঝ বরাবর গিয়ে সোজা চলতে লাগলো। দুপাশে সারি সারি গাছপালা, তার মাঝ দিয়ে এদিক সেদিক করে বয়ে চলেছে নদীটি। এই নদীটি অন্তত কোথায় তা জানা নেই রাহার। ইঞ্জিনের শব্দটা বেশ কানে লাগছে এবার রাহার। ফারদিন এগিয়ে এসে রাহার হাত ধরে দাঁড় করিয়ে বলল, কিনারায় চলো, আওয়াজ কম সেথায়। না, আমি পড়ে যাব না। সাঁতার জানি আমি। আমি তো আর জানি না। তোর জানা লাগবে না, আয়। বলে রাহাকে নিয়ে নৌকার একদম শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালো ফারদিন। রাহা ভয়ে ফারদিনের হাত শক্ত করে ধরে রেখেছে। হুট করে ফারদিন নিচু হয়ে বসে রাহার পায়ের দিকে পায়জামাটা কয়েকটা ভাঁজ টেনে নিল। হাঁটুর একটু নিচ পর্যন্ত পায়জামার দুপা তুলে দিয়ে নৌকার এক পাশে নিজেই জলে পা ডুবিয়ে বসলো। হাত বাড়িয়ে রাহাকেও বলল, বস এখানটায়। রাহা ভয়ে ভয়ে একবার তাকালো ফারদিনের দিকে, তারপর আবার নদীর পানির দিকে তাকিয়ে ভাবলো যদি সে এখান থেকে একবার হুমড়ি খেয়ে পড়তে পারে তাহলে সব শেষ। আর যদি জলের নিচ থেকে কিছু একটা রাহার পা কামড়ে ধরে, এসব ভেবে রাহা দ্রুত তটস্থ হয়ে দুপাশে মাথা নেড়ে বলল, আমি পারবো না। ফারদিন একবার চোখ উঁচু করে রাহার দিকে তাকিয়ে হুট করে রাহার ধরে রাখা হাত টান দিল জোরে। সাথে সাথে রাহা আহ বলে টাল সামলাতে না পেরে বসে পড়ল সে। আর একটু হলে হুমড়ি খেয়ে পানিতে পড়তো, কিন্তু ফারদিন এক হাতে রাহার কোমর চেপে ধরে কোনো মতে জায়গায় বসালো রাহা। কিন্তু ফারদিন এক হাতে রাহার কোমর চেপে ধরেই কোনো মতে জায়গায় বসলো রাহা। বুক কাঁপছে তার, কিন্তু ফারদিনের ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না। তা দেখে রাহা তেতে উঠে বলল, ফারদিন ভাই, আপনি আস্ত একটা, আর একটু হলেই তো আমি। কথার মাঝেই রাহার কোমরে থাকা ফারদিনের হাতটাই টান পড়ল। ফারদিন রাহাকে টেনে আরেকটু কাছে এনে বসালো। মুহূর্তেই জমে গেল রাহা। কম্পিত নেটে নিজের কোমরের দিকে তাকালো। ফারদিনের শক্ত হাত এখনো সেখানেই বন্দি। এদিক সেদিক না তাকিয়ে সামনে তাকা, পরিবেশটা অনুভব কর। রাহা এবার একটু লজ্জা পেয়ে সামনে তাকালো। ফারদিনের হাত ছাড়ানোর চেষ্টা করলো না, কারণ এতে সে পড়ে যাওয়ার থেকে বাঁচতে পারবে। বেশ কিছুক্ষণ পর নৌকা এসে ভিল একটা গ্রামের পাড়ে। ফারদিন উঠে দাঁড়িয়েছে, আর তার দেখা দেখি রাহাও দাঁড়ালো। সে দাঁড়াতেই ফারদিন আবার তাকে কোলে তুলে নিয়ে নৌকা থেকে নামালো। একটু সাহায্য করলেই নামতে পারতাম, এভাবে কষ্ট করে কোলে তোলার প্রয়োজন ছিল না। আমি কাউকে ছোটোখাটো সাহায্য করি না, করলে একদম পাকাপোক্তভাবেই করি। ফারদিন হাঁটা ধরল গ্রামের পথ ধরে। তার পাশাপাশি রাহাও হাঁটছে। আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করে ফেলল, এটা কোন জায়গা? এই জায়গার নাম মৃত্তিকাগাঁও। শহরের মাঝে ছোট্ট একটা গ্রামের আভাস। এখানে এখনও সংস্কৃতি জীবিত, আর দারুণভাবেই এখানকার মানুষ সেই সংস্কৃতির পরিচর্যা করে। চল, দেখতেই পাবি। বলতে বলতেই তারা হাঁটতে লাগলো এদিক সেদিক। হাঁটতে হাঁটতেই তারা পৌঁছে গেল একটি গ্রাম্য মেলায়। মাঝখানে একটি বিশাল আকৃতির বট গাছ। সেই বট গাছের ছায়া জুড়েই
চারপাশে দোকানিরা তাদের সামগ্রী নিয়ে বসেছে। চোখ জুড়িয়ে যাওয়ার মতো পরিবেশ। আজ সাপ্তাহিক বাজারের দিন। প্রতি সোমবারেই এই বাজার মেলে, আর গ্রামের মানুষরা তাদের পছন্দসই জিনিস কেনে। কিন্তু এখানে তো নিত্য প্রয়োজনীয় দ্রব্য নেই, শাক সবজি মাছ মশলা এসব কিছুই তো নেই। ফারদিন হেসে বলল, এই সবের জন্য আরেকটা দৈনিক বাজার আছে এখানে, আর এটা হলো শখের বাজার। এখান থেকে শিল্প ছড়ায় শহর জুড়ে, দেশ জুড়ে। আয়, আজ তোকে নিয়েই আমার কিছু শখ পূরণ করি। বলে রাহার হাত ধরে হাঁটা ধরল ফারদিন কিছু দোকানের সামনে। একটা শাড়ির দোকানের সামনে গিয়ে থামলো সে। রাহা তাকিয়ে দেখল দোকানটাই। ভেতর দিকে কয়েকজন লোক সুতো দিয়ে যন্ত্রের মাধ্যমে শাড়ি তৈরি করছে, আরেক পাশে কয়েকজন একরঙা শাড়িগুলো ভেজা রং দিয়ে ডিজাইন করছে। ফারদিন রাহাকে নিয়ে ভেতরে গিয়ে নিজের পছন্দ সহ হলদেটে রঙের একটি শাড়ি বেছে নিল। তারপর দোকানের সাথে কথা বলে সেই একরাঙ্গা শাড়িটি মেলে দিয়ে রং তুলে নিল নিজ হাতে। শাড়ির এক পাশ থেকে সুন্দর করে নিখুঁত ডিজাইন করছে ফারদিন, আর একজন দোকানি তাকে সাহায্য করছে। আরেকজন রং করা ভেজা শাড়ির অংশটুকু টেনে শুকানোর জন্য দিচ্ছে। ফারদিন পুরো শাড়িটা ডিজাইন করে তারপরেই থামলো, আর রাহা এক দৃষ্টিতে তাকিয়েছিল। ফারদিনের শাড়ির কাজ শেষ হতে রাহার দৃষ্টি পড়ল পুরো শাড়িটার দিকে। সে ভাবল, ফারদিন ভাই এত নিখুঁত হাতে কার জন্য শাড়ি নিল? তবে কি ফারদিন ভাই এর জীবনে অন্য কেউ আছে? শাড়িটা কিনা শেষ করে আবারও ফারদিন রাহার হাত ধরে ছুটল একটা কাচের চুড়ির দোকানে। সেখানেও ঠিক একইভাবে একপাশে কাজ গলিয়ে বিভিন্ন রকম চুড়ি তৈরি করা হচ্ছে। সামনে সাজিয়ে রাখা চুড়ির ভাঁজ থেকে ফারদিন বেছে বেছে রঙিন কাজের একজোড়া বেঙ্গল হাতে তুলে নিল। হুট করে রাহাত দুহাতে বেঙ্গল দুটি পরিয়ে দিয়ে হাত নাড়িয়ে চাড়িয়ে দেখে বলল, পারফেক্ট। বলে এবার ফারদিন আরও এক মুঠো রেশমি চুড়ি কিনে ওই শাড়িটার সাথে মিলে টাকা মিটিয়ে দিয়ে এবার ফারদিন রাহাকে নিয়ে পুরো বাজার ঘুরতে লাগলো। বেশ অনেকক্ষণ পর রাহা আস্তে করে বলে উঠল, ফারদিন ভাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, আমরা বাড়ি ফিরতে হবে। তুই কি আমায় ভয় পাচ্ছিস? সেটা না। তাহলে আরেকটু পর যাই। আচ্ছা। বেশ কিছুক্ষণ পর ফারদিন হাত ঘড়িতে সময় দেখে নিয়ে রাহাকে নিয়ে হাঁটা ধরল আবার নদীর পাড়ে। নৌকায় উঠতে উঠতে সূর্য পশ্চিম আকাশে প্রায় অস্ত্রপ্রায়। এবার আর মোটর চালিত নৌকায় উঠল না তারা, বৈঠা চালিত একটা পালতোলা নৌকায় উঠল। ফারদিন নৌকার এক পাশে গিয়ে বসলো। চোখের ইশারায় রাহাকেও বলল বসতে। রাহা বসল। একটু পরে ফারদিন রাহার মাথাটা টেনে নিজের কাঠে ঠেকালো। রাহা কিছু বলতে যাবে তার আগেই ফারদিন ইশারা করে বলল, চুপচাপ ওই দিকে তাকিয়ে থাক। ফারদিনের কথা অনুযায়ী রাহা তাকাতে দেখল পশ্চিম আকাশে লাল টকটকে আভাস, নদীর পানি টলটলো শব্দ, সাথে সূর্য ডোবার মুহূর্তখানা। সে এক মনোমুগ্ধকর পরিবেশ। ফারদিন ভাইয়ের জন্যই হয়তো একটু আগে ফেরেনি। রাহার মাথা তুলল না, চুপটি করে দেখতে লাগলো সেই দৃশ্য। এভাবে থাকতে থাকতে কখন যে রাহার চোখ লেগে এলো তা বুঝতেই পারল না সে। যখন ঘুম ভাঙলো তখন সে নিজেকে একটা রুমে আবিষ্কার করলো। চোখ কষলে ভালোমতো খেয়াল করলেই বুঝতে পারলো এটা ফারদিনদের বাড়ি, আর রাহার জন্য নির্ধারিত রুমে সে আছে। কিভাবে এলো ভাবতে মাথায় এলো ফারদিন ভাই তাকে কোলে তুলে নিয়ে এসেছে। ভাবতে লজ্জায় ধোয়াতে মুখ ঢেকে নিল সে। ঘুম ভেঙেছে তোমার? দরজার দিকে তাকাতেই দেখল দিশা খানম হাসি মুখে এগিয়ে আসছে তার দিকে। বিছানার কোণে এসে বসতেই রাহা মুখ নিচু করে বলল, কিভাবে যে ঘুমিয়ে পড়েছিলাম তখন। থাক, আর কিছু বলতে হবে না মামনি, ফ্রেশ হয়ে নাও। সন্ধ্যায় নাস্তা করনি তুমি, এখন রাত 9টা বাজতে চললো, একেবারে ডিনার করে নিও। রাহা মাথা নাড়িয়ে শাড়ি জানিয়ে হঠাৎ হাতের দিকে চোখ পড়তে দেখল ফারদিনে দেওয়া বেঙ্গলগুলি এখনও তার হাতেই আছে। হঠাৎ কিছু একটা মাথায় আসতে দিশা খানমের দিকে তাকিয়ে এসে বলে উঠল, আচ্ছা আন্টি, বলো মামনি। আপনার ছেলে কি প্রেম করে? রাহার কথা শুনে দিশা খানম ফিক করে হেসে দিল। রাহা আমতা আমতা করে বলল, আসলে উনি আজকে একটা শাড়ি আর চুড়ি কিনলো দেখলাম, ওগুলো দেখে মনে হয়নি যে আপনার জন্য কিনেছে, তাই ভাবলাম। দিশা খানম উঠে দাঁড়িয়ে চোখের ইশারায় টেবিলের উপর দেখালো।
রাহা তাকিয়ে দেখল তখনকার শাড়ির প্যাকেট আর চুড়িগুলো সেখানে রাখা। ওগুলো তোমার জন্যই কেনা হয়েছে, এখন ফ্রেশ হয়ে নিচে আসো তো। বলে দিশা খানম চলে গেল। রাহা অবাক চোখে সেদিকে তাকিয়ে আপন মনে বলে উঠল, ফারদিন ভাই ওগুলো আমার জন্য কিনেছে? রাত প্রায় 11:30। ফারদিন মাত্রই বাসায় ফিরেছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমের দিকে পা বাড়াতে হঠাৎ চোখে পড়ল বারান্দার পর্দার আড়ালে লুকিয়ে সিফাত কিছু একটা দেখছে। ফারদিন ভুরকুচকে সেদিকে এগিয়ে গেল। চোখ পড়ল বারান্দায় দাঁড়িয়ে রাহা কারোর সাথে ফোনে কথা বলছে। উল্টো দিকে ফিরে থাকার কারণে পেছনে লুকিয়ে থাকা সিফাতকে নজরে পড়ল না মেয়েটার। সিফাতের দৃষ্টি অনুসরণ করতেই ফারদিনের চোল শক্ত হয়ে এলো। দ্রুত সিফাতকে পাশ কাটিয়ে এগিয়ে গেল রাহার দিকে। তুই ঘুমাসনি এখনো? ফারদিনের কণ্ঠস্বর পেয়ে রাহা ঘুরে তাকালো একবার, ফোনে কাউকে বলল, ওকে মিস্টার সাফওয়ান, আমি কালকে গিয়ে রোগীর কন্ডিশন চেক করব, আর জানানোর জন্য ধন্যবাদ। বলে কল কাটলো রাহা। ফারদিনের দিকে তাকিয়ে বলল, হসপিটাল থেকে কল এসেছিল, কথা বলতে বলতে এমনিতেই একটু বারান্দায় এসেছি। এত রাতে রুম থেকে বের হোস না। রাহা কথা ঘুরিয়ে বলল, আপনি মাত্র এসেছেন? হুম খেয়েছেন? আয় রুমে এগিয়ে দেই তোকে। একটু থাকি। যেতে বলেছি না তোকে? ফারদিনের ধমক শুনে রাহার মুখটা চুপসে গেল। আর কিছুটি না বলে চুপচাপ ফারদিনের পিছু পিছু রুমে গেল। ফারদিন যাওয়ার সময় বলল, রাতে ভেতর থেকে ছিটকিনি দিয়ে ঘুমাবি। রাহা মাথা কাত করে সম্মতি দিয়ে দরজা আটকে ফেল। তারপর ফারদিনও নিজের রুমের দিকে এগিয়ে গেল। বেশ কয়েকদিন কাটলো স্বাভাবিকভাবেই। ফারদিনের প্রতি রাহার মনে ভাবের তেমন পরিবর্তন হয়নি বলেই চলে, কিন্তু আগের মতো এড়িয়েও যায় না সে। অফিস শেষ হয় 4টায়, কিন্তু ফারদিন আজ 2টোর দিকে বেরিয়ে পড়েছে অফিস থেকে। জানে সে যে রাহার আজ ছুটি, তাই ম্যাডাম বাড়িতেই থাকবে। এইভাবেই রাহাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে ভাবল ফারদিন। মেয়েটা বেশ ভ্রমণ পিয়াসু। যেই ভাবা সেই কাজ। বাড়িতে যাওয়ার সময় রাস্তার ট্রাফিকে একটা বাচ্চা ছেলে টকটকা লাল গোলাপ বিক্রি করছিল। রাহার কথা মনে পড়তেই ফারদিন আনমনে হেসে বাচ্চাটির থেকে সবগুলো ফুলই কিনে নিল। তারপর বিস্তৃত হাসি মুখে বাড়ি ফিরল। বাড়ি এসে দুবার বেল বাজানোর পরও কেউ খুলল না, তাই বাধ্য হয়ে নিজের কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। চোখে পড়ল হিয়া ড্রয়িং রুমের এক কোণে বসে তার খেলনা দিয়ে খেলছে। ফারদিনকে দেখেই হিয়া হেসে বলল, আমি তো দরজা খুলতে পারি না ভাইয়া, তাই খুলিনি। কিছু হবে না হিয়া, বাড়িতে কেউ নেই। আব্বুরা অফিসে, আম্মু আর চাচি আমাদের জন্য ঈদের শপিং করতে গেছে। আমি দুষ্টুমি করি বলে আমাকে নিয়ে যায়নি, আর আমাকে দেখে রাখার জন্য রাহাপুকেও রেখে চলে গিয়েছে তারা। আমি কি দুষ্টুমি করি? তুমিই বলো ভাইয়া। হিয়ার বাচ্চামা কথাই ফারদিন হাসলো। ডাইনিং টেবিলের কাছে গিয়ে এই গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, তা তো রাহা আপু কোথায়? দেখছি না যে। আপু তো তার রুমই। তো আপু রুমে হলে তুই এখানে কেন? আপুর কাছে কাছে থাকিস না? বলে ফারদিন গ্লাসে চুমুক দিল। হিয়াও খেলতে খেলতে বলল, আমি এতক্ষণ আপুর সাথেই রুমে ছিলাম। তারপর আমার ভাই এসে বললো রাহাপুর সাথে হাইডেন্টিক খেলবে, আমাকে নেবে না। তারপর আপু আমাকে ছাড়া খেলতে চাইছিল না, কিন্তু আমার ভাইয়া জোর করে আমাকে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকে দিল। তাই আমি এখানে বসে একা একা খেলছি। কথাখানা শুনেই বিষম খেল ফারদিন। হাতের গ্লাসটা তড়িৎ গতিতে ছুটে পড়ে গেল। বিস্ময়ে বলে উঠল, সিফাত রাহার সাথে? হ্যাঁ তো ওই যে ওই রুমে। বলে হিয়া আঙ্গুল উঁচু করে একটা রুমের দিকে তাক করলো। তা দেখে ফারদিন আর এক মুহূর্ত অপেক্ষা করল না, প্রাণপণে ছুটল সেথায়। উত্তেজিত মনে দরজায় করাঘাত করতেই ভেতর থেকে সিফাতের ধমক ভেসে এলো, হিয়া বলছি না বিরক্ত না করতে, যা এখান থেকে। ফারদিনের গলার স্বর বের হচ্ছে না যেন। তার রাহার কিছু হয়ে গেলে সে যে নিজেকে ক্ষমা করতে পারবে না। হঠাৎ মাথায় এলো তার কাছে রাহার রুমের এক্সট্রা চাবিও আছে। পকেট থেকে সেটি বের করে লক খুলতেই চোখের সামনে ভাসমান হলো এক নিকৃষ্ট দৃশ্য। রাহার হাত মুখ সিফাতের কাছে বন্ধি, মুখ দিয়ে গঙ্কানির মতো শব্দ বের হচ্ছে তার, কিন্তু এক হাতে সিফাত তার মুখ চেপে ধরে রাখাই কিছুই বলতে পারছে না রাহা। ফারদিনের মাথার রগগুলো ফুলে ফেঁপে উঠেছে। রাহাতের হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে গিয়ে কলা ধরে টেনে সিফাতকে আলাদা করলো রাহাত থেকে। তারপর সাথে সাথেই শক্ত হাতে সিফাতের নাক বরাবর একটা
ঘুষি মারল। এলা পাতারি কয়েক ঘাতিতেই অজস্র কথা বলতে লাগলো রাগে ফারদিন। তোর সাহস কি করে হয় ওর সাথে এমন কিছু করার? তুই আমার কলিজায় হাত বাড়িয়েছিস, আজ তোকে আমি মেরে ফেলবো রাস্কেল। ফারদিন ভাই, মারের মাঝে হঠাৎ রাহার কান্নারত নেতিয়ে যাওয়া কণ্ঠ শুনেই হাত থমকে গেল ফারদিনের। তাকিয়ে দেখল রাহার মাথা ঘুরছে, ঢুলতে ঢুলতে এখনই প্রায় লুটিয়ে পড়বে মেয়েটা। ফারদিন এবার সিফাতকে ছেড়ে দিয়ে ছুটে গেল রাহার কাছে। রাহা ফ্লোরে গড়িয়ে পড়তে নিলেই ফারদিন দুহাতে আগলে নিল তাকে। রাহা, এই রাহা, কিছু হয়নি পাখি, এদিকে তাকা। এই রাহা। রাহা জ্ঞান হারালো। ফারদিনের দুনিয়া ঘুরছে যেন। তার এত বছরের সাধনা, তার ভালোবাসার এই পরিণতি সে সহ্য করতে পারছে না। কি করবে না করবে ভেবে রাহাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে রাখলো সে। তবু যেন শান্তি নেই, কোনোভাবেই শান্তি মিলছে না তার। ঘুমের মধ্যেই তখনকার সেই নিকৃষ্ট দৃশ্য চোখে ভাসতে লাগলো রাহার। সিপাতে সেই লোভাতুর দৃষ্টি, সেই বিচ্ছিরি স্পর্শ সহ্য হচ্ছে না আর রাহার। চিৎকার দিয়ে উঠে বসলো সে। আশেপাশে তাকি কি খুঁজলো কে জানে। নিজের মাথার কাছে ফারদিনকে চোখে পড়তে হুট করে ঝাঁপিয়ে পড়ল সে ফারদিনের বুকে। ভয়ে ফারদিনের শার্ট খামচে ধরে কাঁপতে লাগলো মেয়েটা। ফারদিন বুঝতে পেরে নিজের সাথে জড়িয়ে নিল রাহাকে। রাহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই তো রাহা, আমি আছি, ভয় পাই না, প্লিজ শান্ত হ। কিচ্ছু হয়নি, কিচ্ছু না, রিল্যাক্স। আমাকে বাঁচান ফারদিন ভাই, ওই লোকটা আমার সাথে। হুশ, আর কিছু বলতে হবে না তোকে, কিচ্ছু হয়নি, ভয় পাস না, প্লিজ। দেখ, ও নেই এখানে, কোথাও নেই তো। রাহা এলোমেলো ভাবেই ফারদিনের বাহু জোরে লুকানোর চেষ্টায় নিমগ্ন হলো। এটাই যেন তার একমাত্র আশ্রয়স্থল। বেশ অনেকক্ষণ পর রাহা শান্ত হলো, কিন্তু ফারদিনকে ছাড়ল না। ফারদিনও ছাড়ার জন্য জোর করলো না। রাহাকে নিজের বুকে নিয়ে যত প্রশান্তি ফারদিনে। আমাকে ক্ষমা করে দিস রাহা, আমি তোকে রক্ষা করতে পারিনি, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি পাখি, আর একটা মুহূর্ত তোকে একা ছাড়বো না আমি। এবার তোকে নিজের করেই ছাড়বো, সেটাই তোর অনুমতি থাক আর না থাক। কি রে মামুনির কি হয়েছে? পেছন ফিরে একবার নিজের মাকে দেখে নিল ফারদিন। মুখ নামিয়ে নিল, কিছু বলতে পারল না। দিশা খানম নিজে এসে চিন্তিত হয়ে রাহার কপালে হাত ঠেকাতেই আটকে উঠল। বলল, এ কি মামুনির এত জ্বর এলো কি করে? রাহা মিশে আছে ফারদিনের মাঝে, কিন্তু নানা চিন্তায় ফারদিন যেন এতক্ষণ বুঝতে পারেনি বিষয়টা। দিশা খানমের কথা শুনে নিজেও রাহার কপালে গালে হাত রাখতেই কেঁপে উঠল সে। শুষ্ক ঢোক গিলে বলল, ভয় এমনটা হয়েছে আম্মু, তুমি একটু ওর কাছে থাকবে, আমি ডাক্তার আঙ্কেলকে কল করছি। দিশা খানম মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ফারদিন এবার আস্তে করে রাহাকে বালিশে শুয়ে দিয়ে উঠে দাঁড়ালো। দিশা খানমও দ্রুত একটি বাটিতে পানি নিয়ে কাপড় ভিজিয়ে রাহার মাথায় জলপট্টি দিতে লাগলো। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে উপস্থিত সকলে, শুধু সিফাত আর রাহা ছাড়া। ফারদিন গলা ঝেড়ে শফিক সাহেবের উদ্দেশ্যে বলল, আব্বু, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? না, রাহাকে নিয়ে। শফিক সাহেব এবার মুখ তুলে তাকালো ফারদিনের দিকে, জিজ্ঞেস করলো, রাহামামুনিকে নিয়ে মানে? তুমি আজই রাহার বাবার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলো। আজই মানে? বললেই হলো নাকি? আব্বু, হয় তুমি আজ এক্ষুনি আমাদের বিয়ে ঠিক করবে, আর না হয় আমি রাহাকে নিয়েই বাড়ি ছেড়ে পালিয়ে যাব। শফিক সাহেব চেয়ার ছেড়ে দ্রুত উঠে দাঁড়ালো। মুখ আপনা আপনি হা হয়ে গেছে তার। দিশা খানম মাত্রই কথা শুনে টেবিলের কাছে এসেছে, হাতে তার ট্রেতে করে খাবার রাহার জন্য। ফারদিন সেই দিকে একবার তাকিয়ে উঠে দাঁড়িয়ে বলল, 10 মিনিট সময় দিলাম, এরপর এসে শুনবো বিয়ের দিন তারিখ করে ফেলেছ। আশা করব খুব শীঘ্রই করবে। বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। দিশা হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে ধপাধপ পা ফেলে উপরে চলে গেল রাহার রুমের দিকে। বিছানায় ঘুমন্ত রাহার দিকে একবার তাকিয়ে হাতের প্লেটটি টেবিলে রাখলো। তারপর আস্তে করে বিছানার কিনারায় বসে তাকালো রাহার শুকিয়ে যাওয়া মুখখানির দিকে। কপালে হাত রেখে চেক করলো জ্বর আছে কিনা। না, কমেছে একটু হলো। ফারদিন এবার আলতো হাতে রাহার চুলে ভাঁজে হাত বুলিয়ে দিতে রাহা, এই রাহা, ওঠো এবার, একটু কিছু খেয়ে নে। কিছুক্ষণ পর রাহা পিটপিট করে চোখ খুলে তাকালো। ফারদিনকে দেখে আস্তে করে উঠে বসলো। ফ্রেশ হয়ে আয়, খেয়ে নিবি।
আমি 14 গ্রাম ফিরে যাব ফারদিন ভাই। এসব কথা এখন থাক রাহা, আই এম সরি। আমি থাকতে তোর উপর এরকম একটা ঝড় বয়ে গেল, কিন্তু বিশ্বাস কর আর কোনো ক্ষতি হবে না। সিফাতকে আমি গতকাল রাতের ফ্লাইটেই ইউকে পাঠিয়ে দিয়েছি, ও আর সহজে ফিরবে না এখানে। তোর আর কোনো ভয় নেই পাখি। রাহা চুপ করে রইল। ফারদিন এবার এক হাতে রাহাকে টেনে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলল, আমার উপর একটু বিশ্বাস রাখ, আমি তোকে সারা জীবন আগলে রাখবো এখন থেকে। তোর আর কোনো ভয় নেই আমি থাকতে। বেশ কিছুক্ষণ ওভাবেই থাকলো দুজন। রাহ নড়চড় করলো না, এভাবেই যেন তার শান্তি। একটু পরে ফারদিন নিজে রাহাকে নিজের থেকে ছাড়িয়ে বলল, যা ফ্রেশ হয়ে আয়, খাবার ঠান্ডা হয়ে যাবে। আসছি। বলে রাহা গিয়ে 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে এলো। তারপর ফারদিন তাকে বিছানায় বসে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। রাহাও লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ খেয়ে নিল কিছুটা। বিকেলে রাহা দিশা খানম আর সীমা বেগমের সাথে ড্রয়িং রুমে বসেছিল। তখনই হঠাৎ সেখানে আগমন হলো রাহার মা আর বাবার। হুট করে কিছু না জেনে এভাবে মা আর বাবাকে দেখতে পেয়ে রাহা আনন্দে আত্মহারা হয়ে গেল। উঠে গিয়ে সালাম দিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আব্বু আম্মু তোমরা দুজন এখানে, আমাকে কিছু জানালে না? দিশা খানমও কুশল বিনিময় করে নাস্তার ব্যবস্থা করতে গেলেন। রাহার বাবা মহিন সাহেব বলল, তোকে নিতে এসেছি মা, আর কয়েকটা দিন তুই আমাদের কাছে থাকবি। রাহা ভোর কুচকে বলল, কিন্তু আব্বু আমার হসপিটাল থেকে তো ছুটি দিবে না এখন, কি করে যাব? এবার রাহার মা কাকুলি বেগম বললেন, আরে আমরা তো এখানেই থাকবো। ঢাকাতে কয়েকদিনের জন্য একটা বাংলো ভাড়া নিয়েছি আমরা, কয়েকটা দিন ওখানেই থাকবো। মানে হঠাৎ বাংলো কেন আম্মু? আমরা তোর বিয়ে ঠিক করেছি রাহামা। এই একটা কথাই যেন রাহার মাথায় আকাশ ভেঙে পড়ল। চোখের পাতায় ভেসে উঠল ফারদিনের চেহারা খানা। বুকের ভেতর মোচড় দিচ্ছে তার। একটা মুহূর্তের জন্যই মনে হলো, ফারদিন ভাইকে ছাড়া আমি অন্য কাউকে কি করে বিয়ে করব? কিন্তু মুখ ফুটে কথাখানা আর উচ্চারণ করতে পারল না সে। চোখ ঘুরিয়ে ড্রয়িং রুম হতে চারপাশে তাকালো। এক ফালি আকাঙ্ক্ষা যেন ফারদিন ভাইকে খুব করে দেখতে ইচ্ছে করছে, কিন্তু ফারদিন ভাই যে কোথাও নেই। ফারদিন ভাইয়ের মনের কথা জানা যে রাহার খুব প্রয়োজন এই মুহূর্তে। উনি কি আজও মুখ ফিরিয়ে নিবে রাহার ভালোবাসা থেকে, নাকি বক্ষস্থলে আগলে নিবে গোপন চিত্রে? আমি এখন বিয়ে করব না আব্বু। রাহার কথায় রাহার বাবা মহিন ভোর কুচকে বলল, বিয়ে করবি না মানে কি রাহা? আমি তাদের কথা দিয়ে ফেলেছি, আগামী শুক্রবার তোদের বিয়ে। 14 গ্রাম থেকে পথ বেশি দূর হয়ে যায়, তাই বিয়ের সকল অবস্থা এখানেই একটা বাংলোতে করা হয়েছে। রাহা কানারত কণ্ঠে হালকা চেঁচিয়ে বলল, এভাবে হুট করে বিয়ে হয় না আব্বু। ব্যাস রাহা, এই নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না তোর থেকে। আমি তাদের কথা দিয়ে ফেলেছি, তোর বিয়ে আমি ওখানে দেব। আমার কথার বিরুদ্ধে গিয়ে আর একটা কথা বললে তুই আমার মরা মুখ দেখবি রাহা। আব্বু। রাহার সকল মনের বাসনা এখানে এসেই থেমে গেল। মুখ থেকে আর একটু শব্দ বের হলো না। নিজের সকল চাঞ্চলতা, সকল খুশি, এক ফালি ভালোবাসার মানুষকে পাওয়ার ইচ্ছে যেন নিমিষে মরে গেল। রাহা পরিণত হলো এক যন্ত্র মানবে। প্রাণ আছে কিন্তু প্রাণোচ্ছলতা নেই। এ যেন এক হাতে গড়া পুতুল। কিছুক্ষণ পরে বাড়ির সবাই থেকে বিদায় নিয়ে রাহাকে মহিনরা নিয়ে চলে গেল। রাহার দুটি করুণ চোখ বারবার শুধু ফারদিনকেই খুঁজে গেল। ফারদিন ভাই যেন একটিবার এসে সবার সামনে গলা উঁচু করে বলে, রাহাকে সে ভালোবাসে, তাকে ছাড়া রাহা আর কারো হতে পারবে না। কিন্তু ফারদিন এলো না। মনে একরাশ বিষণ্ণতা নিয়ে ফারদিনদের বাড়ি চালো রাহা। চারটা দিন কত সহজেই না পার হয়ে গেল সবার, কিন্তু রাহার দুনিয়ায় সেই ফারদিনই থেমে গেছে। এই 4 দিনে ফারদিন ভাইয়ের সাথে কোনো যোগাযোগ হয়নি রাহার। লোকটা একটিবারের জন্য কল দিল না রাহাকে। রাহা ধরে নিল ফারদিন ভাইয়ের মনে রাহাকে নিয়ে কোনো অনুভূতি নেই। তাই রাহা সিদ্ধান্ত নিল আজ সে বিয়ের আসরে যাবে। নিজের এত বছরের ভালোবাসাকে বিসর্জন দিয়ে অপরিচিত এক পুরুষের হয়ে যাবে। অনুভূতিহীন রাহাকে মিষ্টি করে লাল বেনারসি পরি বউ সাজানো হয়েছে। আজ একটু পরেই বরযাত্রী এসে হাজির হলো।
রাহার কোনো প্রকার আগ্রহ নেই সেসবে। রাহাকে বউ সাজিয়ে নেওয়া হলো বিয়ের আসরে। নিষ্প্রভ রাহার চোখে যেন কিছুই ধরা দিল না আজ। পাশে বরবেশে বসে থাকা লোকটির দিকে একটিবারও মুখ তুলে চাইল না রাহা। কিন্তু শেষ আশা নিয়ে অতিথিদের মাঝেই চোখ বুলিয়ে খুঁজল কেউ একজনকে। পরিচিত মুখ সবাই আছে, কিন্তু ফারদিন ভাই নেই। লোকটা আজও এলো না। মনে মনে রাহা বেশ চাইল একটিবার ফারদিন ভাই আসুক, তাকে নিজের করে নিক। হঠাৎই হাতে কারোর স্পর্শ পেতেই সেদিকে তাকালো রাহা। হবু স্বামী নামক লোকটি হাত ধরে আশ্বস্ত করছে হয়তো রাহাকে। ঘোর কাটতেই বুঝলো কবুল বলার জন্যই এত কিছু। সেই কখন যে রাহাকে কবুল বলার জন্য ডাকা হচ্ছে। চোখ বন্ধ করতে কোটর থেকে বেরিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল রাহার। দম বন্ধ হয়ে আসছে তার। চোখের পাতায় ভাসছে ফারদিন ভাইয়ের হাসি মাখা আদলখানা। সে এলো না রাহাকে নিজের করে নিতে। কবুল। রাহার মুখে এই একটি শব্দ তৃতীয়বারের মতো শুনেই সকলে সমস্বরে বলে উঠল আলহামদুলিল্লাহ। হুট করে রাহাত দুনিয়া ঘুরে উঠল। কানে বাজলো ফারদিন ভাইয়ের বারবার সম্বোধন করা ডাক। ডাক্তার ম্যাম। কিন্তু বাস্তবিক ইহা নেই। রাহা বুঝতে পারল সে নিজের মধ্যে নেই। অতি দ্রুত নিজের হাতে থাকা পুটলি ব্যাগটা চেপে ধরল 5 আঙ্গুল দিয়ে। এটা হারানো যাবে না কোনোভাবেই। রাহা ঢলে পড়ল আশেপাশে থাকা লোকটার কোলের উপর। এরপর আর কিচ্ছুটি মনে নেই। জ্ঞান ফিরতে রাহা নিজেকে এক অপরিচিত রুমে আবিষ্কার করলো। ফুলে সজ্জিত বিছানায় শুয়ে আছে সে। সারা রুম জুড়ে রঙিন মোমের আলো। রাহা বুঝতে পারল সে তার নামমাত্র স্বামীর রুমে আছে। আশেপাশে তাকিয়ে দেখল রুমে কেউ নেই সে ছাড়া। এই সময়কে কাজে লাগিয়ে রাহা নিজের প্রয়োজনীয় কাজ সেরে নিল। তারপর জানালার কাছে গিয়ে পর্দাটা সরিয়ে দিতেই আলোয় সজ্জিত বাড়ির নিচতলা দেখতে পেল সে। কিন্তু আশপাশটা এত চেনা লাগছে কেন? হঠাৎ দরজার ছিটকিনি দেওয়ার শব্দে কেঁপে উঠল রাহা। চোখ খিচে বন্ধ করে নিল সে। কেউ একজন ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ালো তার পেছনে। দুহাত রাহার দুপাশ দিয়ে জানালে ঠেকে থুতনি ঠেকলো রাহার কাঁধে। কেঁপে উঠল রাহা। লোকটি হঠাৎই হাসকি কণ্ঠে বলে উঠল, সারপ্রাইজটা কেমন দিলাম ডাক্তার বউ? তড়িৎ গতিতে চোখ খুলো রাহা। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, ফারদিন ভাই। হাসলো ফারদিন। পেছন থেকে এক হাতের সাহায্যে রাহাকে ঘুরিয়ে নিজের দিকে তাক করলো। দৃষ্টিতে দৃষ্টি মিলল দুজনার। ফারদিন দুহাতের আঁচলে রাহার দুগাল ছুল, কপালে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে বলল, আজ তোকে একদম আমার বউ বউ লাগছে রাহা। রাহা স্তব্ধ হয়ে রইল। কি করে ফেলো সে একটু আগে? ফারদিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাহার দিকে। এভাবে তাকিয়ে থাকতেই তার চোখ ভিজে এলো। হুট করে রাহাকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল ফারদিন। নিজেকে সামলে কোনো মতে বলল, আমার 5টা বছরের সাধনা তুই রাখা। আজ আমি আমার ভালোবাসার পূর্ণতা পেয়েছি। তুই বুঝতেও পারছিস না আমি কতটা খুশি আছি। তোকে সারা জীবনের জন্য নিজের করে পেয়ে গেছি আজ। ভালোবাসি তোকে ডাক্তার বউ, খুব বেশি ভালোবাসি তোকে বলে রাহাকে নিজের বুকে রাখলো ফারদিন। একটু পরে রাহা ফারদিনের বুকে থাকতেই কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, ফারদিন ভাই, আমার যে আর আপনার সাথে সংসার করা হলো না। খুব যে দেরি হয়ে গেল। কিচ্ছু দেরি হয়নি রাহা। আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে আজ। এই এখন থেকে আমাদের ছোট্ট সংসার শুরু হবে। রোজ সকালে তোর ডাকে ঘুম ভাঙবে আমার। তোর স্নিগ্ধ মুখটা দেখে বারংবার শান্ত হব আমি। আমাদের ছোট্ট ছোট পাখি আসবে, সারা বাড়ি মাতিয়ে রাখবে। দেখিস তুই, আমাদের একটা ভালোবাসার নীড় হবে। রাহা চুপচাপ লেপ্টে রইল ফারদিনের বুকে। একটু কথা বলল না। ফারদিনও ছাড়ল না রাহাকে। বেশ কিছুক্ষণ ওভাবে কাটলো। হঠাৎ করেই কিছু একটা পরের শব্দে ভুর কুচকালো ফারদিন। নিচে তাকিয়ে দেখলো একটা ছোট্ট কাছের ওষুধ, কিন্তু রাহার কোনো নড়চড় নেই। তা দেখতেই ফারদিন বার কয়েক ডাকলো তাকে, রাহা, এই রাহা। কোনো উত্তর নেই। ফারদিনের এবার একটু সন্দেহ নিয়ে রাহাকে নিজের বুক থেকে তুলে ধরতেই হৃৎপিণ্ড থমকে গেল তার। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল যেন কেউ তার প্রাণটাই ছিনিয়ে নিল। রাহার মুখ থেকে সাদা সাদা ফেনা বের হচ্ছে, চোখ বন্ধ তার। ফারদিন বুঝেও বুঝতে পারছে না এসব। নিজের মনকেই বোঝাতে পারছে না সে। পাগলের মতো রাহার গালে চাপড় মারতে মারতে
ডাকতে লাগলো। রাহা, এই রাহা, কি করেছিস তুই? এই রাহা, চোখ খোল। দেখ আমি তোর ফারদিন ভাই, তোর স্বামী। এই রাহা, চোখ খোল, তাকা আমার দিকে রাহা। লাভ হলো না। রাহা চোখ হলো না আর না ফারদিনের ডাকে সাড়া দিল। ফারদিন পাগল প্রায় হয়ে চিৎকার করতে লাগলো। তার সমস্ত সাধা নাকি এভাবেই এক নিমেষেই শেষ হয়ে গেল। প্রায় 6 ঘন্টা পর রাহার জ্ঞান ফেরাতে সফল হয়েছে ডাক্তাররা। ভাগ্য ভালো ছিল, বিষের প্রভাব তখনও খুব বেশি ছড়িয়ে পড়েনি, না হলে হয়তো রাহাকে বাঁচানো সম্ভব হতো না। চোখ খুলতেই রাহার চোখে পড়ল সামনে থাকা শফিক সাহেব আর দিশা খানমকে। ফারদিনকে না দেখতে পেয়ে রাহা ভাঙ্গা কণ্ঠে ডেকে উঠল। ফারদিন ভাই। সাথে সাথে নিজের হাতে আরেকটা হাতের অস্তিত্ব অনুভব করলো সে। সেদিকে একবার তাকিয়ে মালিককে দেখার উদ্দেশ্যে মাথা ঘুরিয়ে বামে তাকাতে দেখলো ফারদিনের ক্লান্ত বিবশ মুখখানি, এলোমেলো চুল কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে, চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। আমায় এই কয়দিন কেন এত কষ্ট দিলেন ফারদিন ভাই? তোকে আমি গত 4 দিনে যেই কষ্ট দিয়েছি তা তুই মাত্র এই 6 ঘন্টাতেই সুদে আসলে পুষিয়ে দিয়েছিস আমায়। আমি আপনাকে ছেড়ে আর কাউকে বিয়ে করে বেঁচে থাকতে পারতাম না ফারদিন ভাই। গত 5টা বছর ধরে এত দূর থেকেও তোকে ভালোবেসেছি। তোর প্রতিটা কাজ পদক্ষেপ নজরে রেখেছি। বুকে তীব্র ব্যথা অনুভূত হলেই রাত 2-3টায় বাইক নিয়ে ঢাকা থেকে 14 গ্রাম রওনা দিয়েছিলাম আমি। এই এত কিছু করার পরেও তুই ভাবলি কি করে তোকে আমি অন্য কারো হতে দিতাম? 5টা বছর যে আমি তোর আশেপাশেও কোনো ছেলেকে ঘেঁষতে দেইনি, আজ শেষ মুহূর্তে এসে সে আমি কি করে তোকে ছেড়ে দিতাম বল? আমাকে মাফ করে দাও ফারদিন ভাই। ফারদিন আলতো করে রাহার হাতে চুমকে বলল, তোকে কোনো ক্ষমা করতে পারবো না আমি। এই এখন থেকে তোকে শুধু ভালোবাসবো, সীমাহীন ভালোবাসবো ডাক্তার বউ। অতি কষ্টের মাঝেও রাহার মুখে এক ফালি হাসি ফুটে উঠল। তা দেখে ফারদিন বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে নে তুই শুধু, তারপর তোর এসব সুইসাইড করার শখ আমি মেটাবো। রেডি থাকিস বউজান। 4 দিন পর রাহাকে আরও 2 দিন আগে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এই কয়দিন ফারদিন রাহার যে পরিমাণ যত্ন নিয়েছে, রাহা এক প্রকার বিরক্ত হয়ে গিয়েছে বলতে গেলে। আজ বাড়িতে শুধু রাহা একা। ফারদিন জরুরি মিটিংয়ে কারণে বিকেলের দিকে অফিসে গিয়েছে, আর বাকিরা সবাই এক আত্মীয়র বিয়েতে গিয়েছে। রাতে ফিরে আসার কথা থাকলো, হুট করে অতিরিক্ত ঝড় ওঠার কারণে ফোন করে জানিয়ে দিয়েছে আজ ফেরা সম্ভব নয়। রাত প্রায় 10টা। রাত একা বসে থাকতে থাকতে এবার নিজেরই বিরক্ত লাগছে বটে। এদিক ওদিক হাঁটাহাঁটি করে এবার ডায়াল করলো ফারদিনের নাম্বারে। 2বার রিং হতেই ফারদিন ফোন কানে তুলল। কখন আসবেন আপনি? ডাক্তার বউ কি আজ তার ফারদিন ভাইকে খুব বেশি মিস করছে? মিস করব কেন? না, বাইরে ঝড় হচ্ছে তো খুব। এইরকম ঝড় বৃষ্টির দিনে বউরা আবার তাদের স্বামীকে একটু বেশি কাছে পেতে চায়। তাই ভাবলাম হয়তো তুমিও মিস করছো আমায়, যদিও আমাদের মধ্যে এখনো মিস করার মতো কিছুই। বাজে কথা রাখুন তো আপনি। বাড়িতে কেউ নেই, একা একা ভালো লাগছে না, আর কিছুটা ভয়ও করছে, তাই জিজ্ঞেস করছি। বাড়িতে কেউ নেই মানে? আম্মু আব্বুর এখনো ফিরেনি? যেই ঝড় এত দূর থেকে আসাটা রিস্ক হয়ে যাবে, তাই তারা কেউ আজ ফিরবে না জানিয়ে দিয়েছে। আমি 20 মিনিটে আসছি বউ, ভয় পেও না তুমি। বলে ফারদিন কল কেটে দিল। রাহা বুঝতে পারল ফারদিন এখনই রওনা দিল বলে। ভাবতেই মুচকি হাসলো রাহা। বসে থাকতে থাকতেই হুট করে একটা বুদ্ধি মাথায় আসতেই হেসে উঠল রাহা। দ্রুত উঠে কাজে লেগে পড়ল। হাতে একদমই সময় নেই। ফারদিন ফেরার আগেই সেরে ফেলতে হবে। 20 মিনিট বললেও প্রায় 15 মিনিটের মধ্যেই ফারদিন বাড়ি এসে পৌঁছালো। রাহাকে জ্বালাবে না বলে নিজের কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে মেন ডোর খুলে ভিতরে ঢুকলো সে। পুরো রুম অন্ধকার, হয়তো অতিরিক্ত ঝড়ের কারণে বিদ্যুতের লাইনে সমস্যা হয়েছে কোনো ভেবে ফারদিন ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দ্রুত উপরে নিজের রুমের দিকে গেল। কে জানে মেয়েটা একা একা কি করছে। রুমে ঢুকতে দেখলো রাহা নেই কোথাও। ফারদিন বার কয়েক ডাক দিল, রাহা, এই রাহা, কোথায় আছো? হঠাৎই রিনঝিন শব্দ পেয়ে ঘাড় ফেরালো ফারদিন। ফোনের ফ্ল্যাশ পড়তে দেখলো দরজার আল থেকে রাহা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। ফারদিন ভুরকুচকে এগিয়ে যেতে দেখলো রাহা শাড়ি পরেছে, ওই যে সেদিনের ফারদিনের হাতে ডিজাইন করা সেই শাড়িটা, হাতে রেশমি চুড়ি। ফারদিনের ঠোঁট জোড়ে হাসি ফুটে উঠল।
এক হাতে রাহাকে টেনে দরজার আল থেকে বের করলো। ছোট ছোট করে রাহার সারা দেহে দৃষ্টি বুলিয়ে হঠাৎই রাহার কোমর চেপে নিজের সাথে মিশিয়ে নিল। রাহার চোখ বন্ধ, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। লজ্জায় মাথা নিচু করে রেখেছে। ফারদিন নিজের তর্জনী আঙ্গুল দিয়ে রাহার থুতনি ধরে মাথাটা উঁচু করলো। আমাকে পাগল করার জন্য এসব করেছিস তুই? রাহা চুপ করে রইল। ফারদিন ফের জিজ্ঞেস করলো, শাড়ি পরেছিস একা একা? ইউটিউব থেকে দেখে দেখে পড়েছি, ততটাও পারফেক্ট হয়নি। পারফেক্ট হলে আমি হয়তো এতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না। রাহা মুখ তুলে চাইল। অনুমতি দিচ্ছিস তাহলে? রাহা চুপ রইল, চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো সে। ফারদিন নেশাতুর দৃষ্টিতে রাহার রঙিন ঠোঁটের দিকে তাকিয়ে বলল, নীরবতাকে সম্মতির লক্ষণই ধরে নিলাম তাহলে। রাহা এবারও উত্তর দিল না। ফারদিন নিজের ওষ্ঠ মিলালো রাহার কোমল ওষ্ঠে। ধীরে ধীরে এক ব্যাকুল দুনিয়ায় হারিয়ে যেতে লাগলো দুটি প্রাণ। এভাবেই এক অজস্র ভালোবাসা এগিয়ে গেল পূর্ণতার দিকে।